কত ইঞ্চি বা কেমন করে জানবে মানে, ঠিক আছে ওইটা আস্তে আস্তে আসতে থাকবে আমাদের। হ্যাঁ ঠিক আছে ভাই, অবশ্যই ওইটা আসবে আমাদের, কারণ যত রকম আমরা প্রিন্ট করবো সব সময় তো মেজারমেন্ট হিসেব আসবেই, ওইটাও আসবে ভাই। ওকে ঠিক আছে, স্ক্রিন রেকর্ড অন করা হয়ে গেছে। আর আমরা এলইডিপির কোর্স শিডিউল অনুযায়ী বা মডিউল অনুযায়ী সেটার ক্ষেত্রে আমি যাই গ্যালারি এলইডিপি। তো আমরা এখানকার কোর্স মডিউলের যেটা হচ্ছে আমাদের ডে 1, যেটা আমাদের 2 দিনের ক্লাস ছিল, সেটা আমরা শেষ করে ফেলছি। আজকে যে আমরা এটাতে শুরু করব। তবে এখানে একটা বিষয় হচ্ছে কি, আমরা সিলেকশন সম্পর্কে বেসিক ধারণাটা জানি। আজকে সিলেকশনের অ্যাডভান্স জানবো, যদিও এখানে অ্যাডভান্স দেওয়া নেই। এরপরে লেয়ার সম্পর্কে চলে যাব। আজকে সিলেকশনের অ্যাডভান্স অর্থাৎ সিলেকশন সম্পর্কে যা কিছু আছে সবগুলোই কমপ্লিট করে ফেলবো। আচ্ছা আলাইন ভাই একটু মিট করে নেন, যারা যারা দিকে আছেন একটু মিট করে নিয়ে নেন। ওকে, তাহলে এখান থেকে সিলেকশনের একেবারে আমরা ডিটেলসে চলে যাব। লাস্টলি আমি গতকালের মতোই করেই একটা পেজ নিয়ে নিই, ফাইল থেকে নিউ। এখানে হচ্ছে 1920x1080 নিচ্ছি। এটা হচ্ছে ফুল এইচডি রেজলিউশন বলা হয়, 72 কালার মোড 8GB দিয়ে থাকা, আর নাম যেটা আছে সেটাই। ওকে করলাম, জাস্ট একটা পেজ। তো সিলেকশনের বেসিক বলতে আমরা জানি উপরে এটাকে বলে মুভ টুল। কোনো কিছুকে মুভ করার জন্য সাধারণত মুভ টুল ব্যবহার করা হয়ে থাকে। আর ঠিক যেমন এই টুলটা, তারপরে এটা, তারপরে এখান থেকে যে টুলগুলো দেখতেছি এই কয়েকটা টুল, এগুলোকে বলা হয় সিলেকশন। আপনি যদি এখানে একটা লাইন দেখেন, এই লাইনের উপর থেকে মূলত ইমেজের সিলেকশনের ক্ষেত্রেই বা ইমেজকে কাটার ক্ষেত্রে এই লাইনটার উপর থেকে ব্যবহার করা হয়ে থাকে। সিলেকশন আমরা অনেক টুল দিয়েই করতে পারি, তবে ডিফল্ট ভাবে এই কয়েকটা সিলেকশন মেইনলি বেশি ব্যবহার করা হয়ে থাকে। উপরে যে তিনটা দেখতেছি সেক্ষেত্রে এই তিনটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এগুলো এক একটা এক একভাবে কাজ করে, কিন্তু আউটপুট হচ্ছে প্রত্যেকেই সিলেকশন করে, এক একটা এক একভাবে কাজ করে থাকে, কিন্তু আউটপুট হচ্ছে যারা প্রত্যেকেই এটা সিলেকশনের কাজেই ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে আমরা অলরেডি দুটার কাজ জানি। শুরুর দিকে যেমন এটা আছে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার অর্থাৎ বর্গ আকারে বা চারটা কোণ আকারে আমরা যে কোনো কিছু সিলেকশন করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা এটা সিলেকশন করতে পারতেছি। এবং শিফট বাটন যদি আমরা চাপি তাহলে সেটা পারফেক্ট ভাবে সিলেকশন হচ্ছে। শিফটের সাথে যদি আমরা অল্টার চাপি তাহলে মিডিল বেস সিলেকশন হচ্ছে। যেমন এখানে শিফট চাপতেছি, এটা একটা পারফেক্ট ভাবে সিলেকশন হচ্ছে, আর যখন অল্টার চাপতেছি এটা মিডিল বরাবর আমাদের সিলেকশনটা নিয়ে নিচ্ছে। যেমন এটা মিডিল বরাবর ছোট বড় হচ্ছে, আমরা যদি ছোট বড় করি মিডিল বরাবর। ঠিক সিমিলার আমাদের যে বৃত্ত ছিল এটাও একই ভাবে কাজ করে। তো আমি শেষেরটার দিকে চলে আসি, যেহেতু আমরা ওইটা জানি। সিঙ্গেল রো মার্কিং টুল এটা কি করে? এটা শুধুমাত্র রো ভিত্তিক অর্থাৎ সারি দিয়ে শুধুমাত্র একটা কলামকে সিলেক্ট করে। আমাদের যেগুলোর কাজ আছে সেটার ক্ষেত্রে ততটা এটা ব্যবহার হয় না, শুধুমাত্র কোনো একটা লাইন বা কোনো একটা স্কেলের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা কি করে? চিকন একটা লাইন হিসাবে সিলেকশন তৈরি করে, একটা লাইন তৈরি করে। আমাদের কাজগুলোর ক্ষেত্রে তেমন এটা আমরা ব্যবহার করি না। যেহেতু আছে, আমি জাস্ট যখন এখানে একটা ক্লিক করব, একটা ক্লিক করতেছি, এখানে একটা লাইন বেস এটা সিলেকশন হয়ে গেছে, এটা একটা লাইন বেস সিলেকশন হয়ে গেছে। আমি চাইলে এখানে কালারও অ্যাপ্লাই করতে পারবো। রেড কালার নিচ্ছি, হোয়াইটের মধ্যে রেড কালার ভালোই লাগে। যেমন এখানে একটা চিকন একটা লাইন চলে আসছে, এটা একটা চিকন লাইন চলে আসছে। আরেকটা জিনিস বলা হলো যে আমাদের এখানে যে একটা আছে হরিজেন্টাল আর একটা বলা হয় ভার্টিক্যাল। একটাকে বলা হয় হরিজেন্টাল আর একটাকে বলা হয় ভার্টিক্যাল। তো হরিজেন্টাল কোনটাকে বলা হয়? যে আমার ডান থেকে বামে এটাকে বলা হচ্ছে হরিজেন্টাল, যেটাকে আমরা সারি বলতেছি। আর উপর থেকে নিচে এটাকে বলা হয় ভার্টিক্যাল। এই বিষয়টা স্মরণ রাখবেন, সামনে ডিজাইনের ক্ষেত্রে এটা বরাবরই আসবে। তাহলে ডান থেকে বামে এটাকে বলা হয় হরিজেন্টাল, আর উপর থেকে নিচে যেটা খারাপ হবে সেটাকে বলা হয় ভার্টিক্যাল। আমরা যদি গুগলে আরেকটু কনফার্ম হতে চাই তাহলে হরিজেন্টাল এন্ড ভার্টিক্যাল কি যদি আমরা সার্চ করি, হরিজেন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন এখান থেকে ইমেজেই চলে আসতেছে। তো এক্সাম্পল স্বরূপ এই ইমেজটা, তাহলে হরিজেন্টাল হচ্ছে ডান থেকে বামে যেটা শোয়ানো, সেটাকে বলা হচ্ছে হরিজেন্টাল। আর ভার্টিক্যাল বলা হয় উপর থেকে নিচে যে লাইনটাকে, সেটাকে বলা হচ্ছে আপনার ভার্টিক্যাল। ঠিক সিমিলার এখানকার যেটা দেখতেছি এটা হচ্ছে হরিজেন্টাল বেস আপনার সিলেকশন করে থাকে একটা লাইন ভাবে, শুধুমাত্র একটা লাইন, কোন একটা গাইডলাইন হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে। যদি আবার কালার অ্যাপ্লাই করি তাহলে দেখেন এখানে কালার অ্যাপ্লাই হয়ে গেছে, শুধুমাত্র লাইন বেস। আর পরের যেটা আছে এটাও একই কাজ, এটা হচ্ছে আমাদের
ভার্টিক্যাল ভাবে বা খারাপ ভাবে সিলেকশন করে এখান থেকে শুধুমাত্র একটা লাইন আকারে সিলেক্ট করে থাকি। তারপরেরটার ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে এই চারটা প্রথমটা হচ্ছে বর্গ তৈরি করে, তারপরটা আমাদের বৃত্ত তৈরি করে, আর এগুলো সিঙ্গেল রো হিসেবে লাইন আকারে সিলেকশন করে। তারপরে টুলটার ক্ষেত্রে আমি চলে আসি, তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার। এটার ক্ষেত্রে আছে ল্যাসো টুল। ল্যাসো টুল কিভাবে কাজ করে, কে কিভাবে কাজ করে একেবারেই সাথে সাথেই স্মরণ রেখে দিবেন, তাহলে পরবর্তীতে যখন আমরা কাজগুলো করব অনেক দ্রুত আমাদের কি এই টুলটা কিভাবে কাজ করে অনেক দ্রুত আমরা মাথা থেকে কমান্ড দেওয়া হবে। সেক্ষেত্রে নতুন যখন আমরা কোনো ডিজাইন করব সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে করতে পারবো। ল্যাসো টুলও সিলেকশনের কাজ করে, তবে এটা ফ্রি হ্যান্ডলি ভাবে এটা সিলেকশন করে। ফ্রি হ্যান্ড বলতে কি বলতে যাচ্ছে, আমি ল্যাসো টুলকে এখানে ধরলাম, ধরার পরে মাউস ক্লিক করে যে পাশে মাউসটা নিয়ে যাচ্ছি সেভাবে এখানে একটা লাইন তৈরি হচ্ছে এবং সেভাবে এটা সিলেকশন হচ্ছে, এবং চাইলে আমরা এটাতে কালারও অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটা কি করতেছে, ফ্রি হ্যান্ড আমি যেভাবেই মাউসের এটা ক্লিক করব সেইভাবেই সে একটা সিলেকশন তৈরি করতেছে, যার দিকে লাইনগুলো চলে আসতেছে, এবং আপনি এটাতেও কালারও অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এটাকে বলা হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন, যেভাবে ইচ্ছা সেভাবেই সিলেক্ট করা যাবে, যেটা হচ্ছে ল্যাসো টুল। এরপরে আসতেছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল কিভাবে কাজ করে থাকে, পলিগনাল ল্যাসো টুল সাধারণত কর্নার বেস কাজ করে থাকে। পলিগনাল ল্যাসো টুল কর্নার নিয়ে কাজ করে থাকে, আর ল্যাসো টুল ফ্রি হ্যান্ড। তো কর্নার নিয়ে কাজ করে বলতে, যেমন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, আমি যেখানেই ক্লিক করতেছি একটা করে সে কিন্তু কর্নার তৈরি করতেছে। এখানে একটা, যেখানে ক্লিক করতেছে একটা করে সে কর্নার তৈরি করতেছে। এই কর্নার বেস কাজগুলো করে থাকে এই পলিগনাল ল্যাসো টুল, এবং অল্টার চেপে ব্যাক দিলে সেও কিন্তু ওই সিলেকশনেরই কাজ করতেছে। সিমিলার আমি যদি সরাসরি একটা ইমেজ ওপেন করে যাই, একটা ইমেজ ওপেন করলাম, এক্সাম্পল স্বরূপ হতে পারে এই বিল্ডিংটা। এই বিল্ডিংটা তো আমাদের সিলেক্ট করার প্রয়োজন পড়ছে, আমি চাচ্ছি যে শুধুমাত্র এই বিল্ডিং এর মধ্যে আমি একটা কালার অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু এই বিল্ডিংটা লক্ষ্য করে দেখেন, এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, শুধুমাত্র আমি যদি বিল্ডিংটা সিলেক্ট করতে চাইতাম তাহলে কি এটা দিয়ে তো সিলেক্ট করা সম্ভব? শুধুমাত্র বিল্ডিং কিন্তু এটা দিয়ে আমার সিলেক্ট করা সম্ভব ছিল না। তাই আপনাকে লিস্ট থেকে নির্ধারণ করতে হবে যে কখন আমি কোন টুলটা ব্যবহার করব। এখন আমার ল্যাসো টুল ব্যবহার করা দরকার না পলিগনাল টুল ব্যবহার করা দরকার, এটা আপনাকে লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তারপর যদি আমি এখানে আসি, দেখেন যে এটা বিল্ডিংটা যদি আমরা কর্নার বেস সিলেক্ট করতে চাই, তাহলে এখান থেকে ল্যাসো টুলও যদি আপনি সিলেক্ট করেন, আমার কিন্তু ফ্রি হ্যান্ডলি ভাবে একটু না একটু হাত নড়বেই। আপনি যে দেখতে লক করে দেখেন একটু না একটু হাত ভাবে নড়তেছে এখান থেকে। কিন্তু আমরা যদি এখান থেকে পলিগনাল ল্যাসো টুল নেই, তো এখানে একটা ক্লিক করলাম, সোজা বেস, এখানে একটা ক্লিক, এখানে এটা বরাবর একটা ক্লিক করে করে আমি পুরো বিল্ডিংটাকেই আলাদা করে কিন্তু সিলেক্ট করতে পারতেছি, এবং চাইলে এটাতে কালার দিতেও পারতেছি। তাহলে কোনো কিছু কর্নার বেস সিলেকশন করার জন্য আমরা পলিগনাল টুল ব্যবহার করতে পারি। তারপরে যেটা আসতেছে এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। আমরা জানি ম্যাগনেট শব্দের অর্থ হচ্ছে চুম্বক, ঠিক চুম্বক যেভাবে কাজ করে এই টুলটাও প্রায় একইভাবেই কাজ করে থাকে। চুম্বক যেভাবে কাজ করে থাকে এটাও একইভাবে কাজ করে। সরাসরি আমরা এক্সাম্পল ইমেজ দিয়ে চলে যাই। এক্সাম্পল ইমেজ হিসেবে একটা ইমেজ ওপেন করি, যেমন এই ইমেজটা। এখানে একজন মডেল দাঁড়িয়ে আছেন। আমরা চাচ্ছি যে শুধুমাত্র এই মডেলকে আমরা সিলেকশন করব। যেমন হতে পারে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি, শুধুমাত্র এই মডেলকেই সিলেকশন করব। এখন এখান থেকে সিলেকশন তো অনেকগুলো টুল আছে, কোনটা ব্যবহার করব, বা নিচের দিকে আরো আছে। আমি আপাতত ধরে নিলাম যে ম্যাগনেটিক ল্যাসো টুল ব্যবহার করব। তাহলে ম্যাগনেটিক ল্যাসো টুল কিভাবে কাজ করবে, এ করে কালারের উপর ভিত্তি করে কাজ করে। যেমন আমি যদি মডেলের এখানে জুম করে দেখি, দেখেন ইনার পোশাকের কালার কিন্তু হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু আলাদা। তাহলে দুটোর মধ্যে কিন্তু একটা কালারের পার্থক্য তৈরি হয়েছে। এখানে হোয়াইট কালার, এপাশে ব্যাকগ্রাউন্ডের কালার আলাদা। এই দুটো কালারের পার্থক্যের উপর ভিত্তি করে সে অটোমেটিক্যালি ভাবে সিলেকশন করতে থাকবে। যেমন আমি এখানে একটা ক্লিক দিয়ে নিচ্ছি, এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে আমি শুধুমাত্র মাউসটা কাস্ট বরাবর দিয়ে নিয়ে যাচ্ছি।
এটা দেখেন অটোমেটিকলি ভাবে সে একটা সিলেকশন তৈরি করতেছে, যেখানে যেখানে কালারের পার্থক্য পাচ্ছে সেখানে সেখানে অটোমেটিকলি ভাবে সে পয়েন্টার নিয়ে নিচ্ছে। যদি কাজ দিয়ে নিয়ে যাই, সে অটোমেটিকলি ভাবেই ফটোশপ করতেছে সিলেকশনটা, চুম্বকের মতো লেগে লেগে যাচ্ছে যেখানে যেখানে সে এই কালারের পার্থক্যটা পাচ্ছে। আর যখন সবার সে সেখানে ক্লিক করব, এখন যদি আমি দেখি মডেল কিন্তু আমার একদিক থেকে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আমি জানি যদিও এটা পারফেক্ট ভাবে রিমুভ হয়নি, যদিও এটা পারফেক্ট ভাবে কাজটা হয়নি, কিন্তু এই টুলটা কি করতেছে, দুটো কালারের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করে যেখানে যেখানে পার্থক্য সেখানে সেখানে অটোমেটিকলি ভাবে চুম্বকের মতো লেগে যাচ্ছে। এভাবেই কাজ করে থাকে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা যে কোনো ইমেজের ক্ষেত্রে হতে পারে। যেমন এই ইমেজটাও যদি আমরা দেখি, তাহলে এখানেও দেখেন দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এখানেও যদি আমি ক্লিক করি, তাহলে চুম্বকের মতো যেখানে যেখানে কালারের পার্থক্য, সে অটোমেটিকলি ভাবেই কিন্তু পয়েন্টারগুলো এখানে নিয়ে নিচ্ছে। যদি কাজ থেকে আসি, তাহলে একটার পর একটা এখানে পয়েন্টারগুলো অটোমেটিকলি ভাবে সে কালার উপর ভিত্তি করে এখান থেকে নিয়ে নিচ্ছে। তো আমি এখানে কালার অ্যাপ্লাই করি, সেম এখানের ক্ষেত্রে যেমনটা তার কালারের মনে হয়েছে ঠিক সেভাবে সাইডের গুলো নিয়ে নিছে। আর এই পাশে তার পারফেক্ট মনে হয়েছিল, সেজন্য সে পারফেক্ট ভাবে নিয়ে নিছে। তাহলে পুরোটা ওভারঅল এখানে আমরা রিভিউ করি। হ্যাঁ প্লিজ। ওই যে সিলেকশন করছেন, যে জায়গায় সিলেকশন হয়নি সেগুলো কি আমরা মানে এই টুলটা ব্যবহার করার পর কি সিলেকশন করতে পারবো? হ্যাঁ এটা আমরা হ্যাঁ অবশ্যই অবশ্যই পারবো। এটা আজকের ক্লাসেই বলবো, আমরা অবশ্যই পারবো। আজকের ক্লাসে এটা বলবো কি পুরো সিলেকশন সম্পর্কে কমপ্লিট। তাহলে এটা ওভারঅল একটু ব্যাগে আসি। ল্যাসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড টুল। আমি যেভাবে যেভাবে হাতটা নিয়ে যাব সেভাবে সেভাবে সে সিলেকশন করবে, যেভাবে নিয়ে যাব সেভাবে সে সিলেকশন করবে। তারপর একটা যদি আসি পলিগনাল ল্যাসো টুল, এটা শুধুমাত্র আমাদের কর্নার দিয়ে একটা কর্নার যখন সিলেক্ট করতেছি কর্নার দিয়ে কাজ করে থাকতেছে, এটাকে কর্নার বেস কাজ করতেছে। তারপর একটা যদি আসি ম্যাগনেটিক ল্যাসো টুল, এটাও আমাদের ল্যাসো টুল, কিন্তু যেখানে যেখানে কালারের পার্থক্য সেখানে সেখানে সে অটোমেটিকলি ভাবে সিলেক্ট করে নেবে। এভাবেই এখানকার ওভারঅল প্রত্যেকটাই কাজ করে থাকে। আর এর শর্টকাট হচ্ছে এল, এই সাইডে শর্টকাট লেখা আছে। তারপর আসি পরের টুলটার ক্ষেত্রে। এখানে দুটো অপশন আছে, একটা কুইক সিলেকশন টুল আর একটা হচ্ছে ম্যাজিক ওয়াইন টুল, যার শর্টকাট ডাব্লিউ। তো কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে থাকে, নাম যেমন কুইক দেওয়া আছে সেও কিন্তু দ্রুতভাবেই সিলেকশন করে। কুইক সিলেকশন টুলে আসলাম, এক্সাম্পল স্বরূপ এই ইমেজটা, এটা আমি এখন ডিসিলেক্ট করব। তাহলে ডিসিলেক্টের শর্টকাট কি বলেন দেখি, গত ক্লাসে বলা হয়েছিল কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। স্যার কন্ট্রোল ডি। আর যদি ভিতর থেকে করতে চাই তাহলে উপর থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে ডিসিলেক্ট। সিলেকশন থেকে ডিসিলেকশন। হ্যাঁ, সিলেক্ট আর সিলেকশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সিলেক্ট আর সিলেকশনের মধ্যে পার্থক্য আছে। তাহলে এটা হচ্ছে সিলেক্ট থেকে ডিসিলেক্ট। এখন আপনি যখন কুইক সিলেকশনে আসবেন তখন এখানে ছোট্ট একটা বৃত্ত দেখতে পারবেন। এই বৃত্তটা আপনি যদি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চাপেন, দেখেন এটা বৃত্তটা বড় হচ্ছে। আর থার্ড ব্র্যাকেটের যদি আমি বিপরীত বাটন চাপি তাহলে এটা ছোট হচ্ছে, অর্থাৎ একটা দিয়ে বড় হবে আরেকটা দিয়ে ছোট হবে। বৃত্তটা বড় হচ্ছে আবার ছোট হচ্ছে, এটা একটা বৃত্তটা ছোট বড় করার শর্টকাট। আরেকটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে মাউসের ডান বাটন যদি আমরা এভাবে আপ ডাউন করি, তাও কিন্তু বৃত্তটা ছোট হচ্ছে বড় হচ্ছে। আপনার যেভাবে সুবিধা সেভাবে ছোট বড় করে নিতে পারেন, তবে আমি পার্সোনালি অল্টার বাটন চেপে এভাবে ছোট বড় করি। তাহলে দুটো উপায়ে সাধারণভাবে ছোট বড় করা যেতে পারে। এক হচ্ছে থার্ড ব্র্যাকেট চেপে এটা বড় কিংবা ছোট বড় করা যেতে পারে এই বৃত্তটাকে। দ্বিতীয়ত হচ্ছে অল্টার বাটন চেপে মাউসের ডান বাটন ক্লিক করে এটা ছোট বড় করা যেতে পারে। তৃতীয়ত আপনি যদি ভিতরে আরো আসেন, এখানে একটা তীর বাটন দেখতেছি, এখানে লেখা আছে সাইজ, এটাও এই সাইজের এই লাইনটা আমরা বড় ছোট করে সাইজ ছোট বড় করতে পারি। তিন ভাবে করা যেতে পারে, তাহলে যেটা ভালো লাগে সেটাই আপনি ব্যবহার করতে পারেন। তবে দ্রুত কাজ করার জন্য পার্সোনালি আমাকে এটা ভালো লাগে, অল্টার চেপে এভাবে ছোট বড় করাটা। যখন আপনি কুইক সিলেকশন করবেন, এই কুইক সিলেকশনও আমাদের কালারের উপর নির্ভর করে সিলেক্ট করে থাকে। কুইক সিলেকশনও কালারের উপর নির্ভর করে সিলেকশন করে থাকে। আমরা যদি ওভারঅল এই মডেলটা দেখি, এখানে কিন্তু অবশ্যই মডেল এবং তার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার দিয়ে কিন্তু পার্থক্য আছে। যখন মডেল আপনার বড় সাইজের হবে, মডেলের বেশি অংশ আছে, তখন আপনি এটা বড় করে নেবেন। যখন আপনার ছোট অংশ হবে তখন এটা আমরা ছোট করে নিব। এখন আমি যদি এই মডেলের উপর ছোট করে নিই, এটা
ক্লিক করে এখানে ক্লিক করে, তাহলে দেখেন দেখি মডেল পুরোটাই আমার সিলেক্ট হয়ে গেছে। এবার বলেন দেখি আমার যে একটু আগে সিলেক্ট করলাম এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে, তো ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে আমরা দ্রুত সিলেক্ট করতে পারছি না কুইক সিলেকশন দিয়ে দ্রুত সিলেক্ট করতে পারছি? কুইক সিলেকশন দিয়ে দ্রুত হ্যাঁ, কুইক সিলেকশন দিয়ে আমরা দ্রুত সিলেক্ট করতে পারছি। তার মানে ওটাও কিন্তু সিলেক্ট করতেছে, এটাও সিলেক্ট করতেছে। আপনাকে খুঁজে বের করতে হবে আমি যখন কাজ করব আমি কোনটা ব্যবহার করব। এটা ইমেজ দেখে বা কোন টুলটা কি কাজ করে সেটা দেখলেই আপনার আইডিয়া চলে আসবে। সিমিলার আমি যদি আবার আসি এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে আপনার যতটুকু মডেল সেই হিসাবে বড় করে নেবেন। আমরা কি এত বড় করব না, এখানে যদি ক্লিক করে দেখেন বাইরের অংশগুলো সিলেক্ট হয়ে গেছে। মডেলের উপর ভিত্তি করে এটা আমরা ছোট বড় করে নিয়ে এটা যদি আমি এখান থেকে ক্লিক করি জাস্ট বাইরেও চলে গেছে, বাইরের দিকেও ব্যাক নিয়ে আসা যাবে, আসতেছি একটু পরেই। এটা সিলেক্ট করে যেভাবে আছে মডেলের কাছ দিয়ে নিয়ে গেলেই, যেমন পায়ের অংশটুকু এখানে আমরা তুলনামূলক এটা বড়, তাহলে এটা আমি ছোট করে নিয়ে এবং জুম করে নিয়ে এখানে ক্লিক করলেই আমার পায়ের অংশটুকু সিলেক্ট হয়ে গেল। কুইক সিলেকশন সে চিন্তা করে দেখতেছে যে কোথায় কোথায় কালারের পার্থক্য আছে, সেই হিসাবে সে সিলেকশন করে নিচ্ছে। তারপরে আসি আমরা ম্যাজিক ওয়াইন টুল, এটা কিভাবে সিলেকশন করে থাকে। ম্যাজিক ওয়াইন টুলও সে কালারের উপর ভিত্তি করে সিলেকশন করে। আমি যদি সরাসরি বোঝানোর জন্য আরো একটা ইমেজ আপনাদের জন্য তৈরি করে রাখা হয়েছিল সিম্পল ভাবে বোঝানোর জন্য, এই যেমন এখানে আমরা এখানে এক এক জায়গায় এক একটা কালার দেখতে পাচ্ছি, যেমন রেড কালার, তারপর হচ্ছে এখানে ইয়েলো কালার, রেড কালার, আবার হচ্ছে গ্রিন কালার। এ কি করবে, যেখানে যেখানে আমার একই রকম কালার আছে, যেখানে যেখানে হতে পারে আমার এই ইমেজটা, হতে পারে আমার এই ইমেজ বা এই ইমেজ, যে কোনো ইমেজ হতে পারে, যেখানে যেখানে একই রকম কালার আছে সেখানে সেখানে শুধু সে সিলেক্ট করবে। আপাতত কন্টিনিউয়াসটা অফ রাখলাম। যেখানে যেখানে একই কালার আছে এখান থেকে ম্যাজিকে আসলাম, যেমন এখানে একটা জাদুর ছড়িও দিয়ে দেওয়া হয়েছে। আমি যদি রেড কালারে ক্লিক করি দেখেন যেখানে যেখানে রেড কালার আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। যেমন আমি শুধুমাত্র একটা রেড কালারকে ক্লিক করব, যেমন আমি করলাম এই কর্নারটাকে, আর বাকি বাদ যেখানে যেখানে রেড কালার আছে সেটা কিন্তু অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। ডিসিলেক্ট করতেছে আমি। আচ্ছা, কিবোর্ডে শর্টকাটটা চালু করে দিই, তাহলে কি কি শর্টকাট চাপতেছে এটা কোণে দেখতে পাবেন আপনারা। তারপর যদি আমি এখানে ইয়েলো কালারে ক্লিক করি দেখেন আশেপাশের যতগুলো ইয়েলো কালার আছে সবগুলাই কিন্তু সে নিয়ে নিছে। সিমিলার ভাবে গ্রিন কালারে যখন ক্লিক করব তখন কিন্তু সব গ্রিন কালারগুলোকে সে সিলেক্ট করে ফেলছে। এবার আমরা যদি এই মডেলের ক্ষেত্রে আসি, ডিসিলেক্ট করে দেখি এখানেও কিন্তু এই মডেলটা কাজ করবে। কিভাবে, আমি যদি রেড কালারকে সিলেক্ট করতে চাই, ধরে নিলাম যে এই হাতের ফুলটাকে আমরা সিলেক্ট করব, তার সাথে যদি দেখেন এখানেও কিন্তু কিছু রেড কালার আছে, তাহলে সেই অর্থে যেহেতু সে রেড কালার যেখানে যেখানে আছে ওই একই ধরনের কালারকে সিলেক্ট করে ঠিক সিমিলার এখানেও কিন্তু একই কাজ করবে। কিভাবে দেখেন, আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে দেখেন দেখি অল্প একটু সিলেক্ট করছে, আমি যদি জুম করে দেখি অল্প একটু সিলেকশন করছে, শুধুমাত্র অল্প একটু। এটা ভিত্তি করে কিছুর উপর টলারেন্স। অপশন বারে দেখেন, অপশন বারগুলো তো আমরা তো পুরোটাই রিভিউ করবই, তো এখানে দেখেন লেখা আছে টলারেন্স। এই টলারেন্স জিনিসটা কি, আপনি যত বেশি সিলেক্ট করতে চাইবেন, আশেপাশের কালারগুলো যত বেশি সিলেক্ট করতে চাইবেন তত বেশি আপনাকে টলারেন্স বাড়াইতে হবে। তাহলে বর্তমান আমার টলারেন্স আছে 37, বর্তমান টলারেন্স আছে 37। আমরা যখন রেড কালারকে ক্লিক করছি তখন কিন্তু শুধুমাত্র আমার এখানে এতটুকু কালার সে সিলেক্ট করছে, অল্প একটু কালার সিলেক্ট করছে। এবার যদি আমি টলারেন্স বাড়িয়ে নিই, এখান থেকে একেবারেই টলারেন্স দিচ্ছি 70। এবার যদি আমি এখানে কালারের মধ্যে ক্লিক করি, এবার দেখেন থেকে আগের থেকে কিন্তু সে বেশি কালার সিলেক্ট করছে, এখানে আগের থেকে কিন্তু সে বেশি কালার সিলেক্ট করছে। তাহলে এখান থেকে এটা বুঝাচ্ছি আমি, আপনি যত বেশি টলারেন্স বাড়াবেন, সাধারণত এটা টলারেন্স দেখি 255 পর্যন্ত আপনি টলারেন্স বাড়াইতে পারবেন। আপনি যত বেশি টলারেন্স বাড়াবেন তাহলে তত বেশি সে আশেপাশের কালারকে বেশি সিলেক্ট করবে। এবার যদি আমি 100 রাখি, এবার যদি রেড কালারকে এখানে ক্লিক করি দেখেন এখানে যে আশেপাশে রেড কালার গুলো ছিল সেটাকেও সে কিন্তু সিলেক্ট করে ফেলছে। তারপরে এখানেও সে রেড কালার মনে করছে, এখানেও সে রেড কালার সিলেক্ট করছে, যেখানে যেখানে রেড কালার তার মনে হচ্ছে সেখানে সেখানে সে সিলেক্ট করে নিচ্ছে। টলারেন্স যত বাড়াবো ওই কালারের সাথে ম্যাচিং যত বেশি কালার হবে সেটাকে সে সিলেক্ট করবে। এবার আসি আরেকটু এখানে,
এখানে কন্টিজিউয়াস নামে একটা অপশন আছে, অ্যান্টি অ্যালাইস বা স্যাম্পল অল লেয়ার, এটাতে আসবো, তবে কন্টিজিউয়াসটা এখন বলা একটু বেশি জরুরি। দেখেন এখানে রেড কালারের সঙ্গে এটা আর এটা, বর্তমানে আমি মাউসটা যেখানে আছি এই রেড কালার আর এই রেড কালার দুটো কিন্তু একসাথে লাগানো নেই, দুটো আমার একসাথে লাগানো নেই। আমি তারপরেও যখন এই রেড কালারে ক্লিক করতেছি তারপরেও কিন্তু এই রেড কালারকে সে সিলেক্ট করতেছে। আপনি যদি চান যেই কালারটা শুধু একটার সাথে আরেকটা লাগানো আছে শুধু সেই কালারকে সিলেক্ট করবে, তাহলে উপর থেকে কন্টিজিউয়াস এটাকে মার্কটাকে অন করে দিতে হবে। এটা শুধুমাত্র আপনি এই ম্যাজিক টুলের ক্ষেত্রেই পাবেন, শুধুমাত্র এটা ম্যাজিক টুলের ক্ষেত্রেই পাবেন। তাহলে কন্টিজিউয়াস যখন আমি এখানে ক্লিক করব, এবার দেখেন সে কিন্তু পাশের রেড কালারকে আবার সে সিলেক্ট করতেছে না। আপনি যে রেড কালারকে ক্লিক করবেন তারপরে সে সেই কালারটাকে সিলেক্ট করতেছে। আমি ক্লিক করতেছি তারপরে কিন্তু সে সেই কালারটাকে সিলেক্ট করতেছে। এটা হচ্ছে কন্টিজিউয়াসের ক্ষেত্রে। যখন আমি একসঙ্গে অনেকগুলো কালারকে সিলেক্ট করতে চাইবো, আশেপাশের যেটা আমার লাগানো আছে কিংবা লাগানো নেই, তাহলে আপনাকে কন্টিজিউয়াস বাটনটা তুলে দিতে হবে। এবার যদি আমি ক্লিক করি যতগুলো রেড কালার আছে সবাইকে সে সিলেক্ট করবে, নিচে ডানে বামে যতগুলো রেড কালার আছে সবাইকে সে সিলেক্ট করবে। এটা আমরা এতক্ষণ ধরে এখানকার সিলেকশন টুলগুলো দেখছিলাম, আর অপশন বারের অপশনগুলো কিন্তু আমরা এখনো দেখিনি। তারপরে আরেকজন ভাই আমাকে প্রশ্ন করছিল যে আরেকটা আমরা কিভাবে ওগুলো সলভ করব, সেটার অপশন আছে। আমরা এবার অপশন বার থেকে এগুলো রিভিউ করি, উপর থেকে যে অপশন বার আছে অপশন বার থেকে এইগুলো রিভিউ করি কিভাবে কিভাবে কাজ করে থাকে। তাহলে এতক্ষণ ধরে যে আমরা যখন কোনো একটা বৃত্ত কিংবা বর্গ নিচ্ছিলাম এতক্ষণ ধরে এগুলাই কিন্তু প্রথম যে অপশনটা আছে এটাতে কাজ করতো, এটাকে আপনার বলা হয় নিউ সিলেকশন। আমি যখন এখানে ক্লিক করতেছি এখানে একটা সিলেক্ট তৈরি হচ্ছে, এখানে একটা সিলেক্ট তৈরি হচ্ছে, এটা বলা হচ্ছে নিউ সিলেকশন। একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, আমরা প্রথমত একটা আমাদের সমস্যা ছিল কি, আমরা যখন পুরো পেজের মধ্যে কোনো কালার অ্যাপ্লাই করতেছিলাম অল্টার চেপে ব্যাক চেপে, তখন কিন্তু পুরো পেজে কালার চলে আসতো। এই সমস্যাটা সলভ করার জন্য এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার দিয়ে এইভাবে কালার অ্যাপ্লাই করা শুরু করলাম, এভাবে কালার অ্যাপ্লাই করা শুরু করলাম। কিন্তু এখন আরো একটা সমস্যা তৈরি হয়েছে। কি সমস্যা? যে আমি যাচ্ছি এখানে একটা বৃত্ত দিয়ে এখানে একবার কালার অ্যাপ্লাই করব আর এখানে কালার অ্যাপ্লাই করব, একসঙ্গে কালার অ্যাপ্লাই করব, কিন্তু আমি যখন এখানে সিলেকশন করতেছি আগেরটা আমার চলে যাচ্ছে, আবার যখন এখানে সিলেকশন করতেছি আগের সিলেকশনটা কিন্তু আমার চলে যাচ্ছে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, না বুঝলে আমাকে বলবেন। যদি এমনটা হয় যে আমাকে আরো ধীরে ধীরে বলতে হবে তাহলে আমি প্রয়োজনে আরো ধীরে ধীরে বলবো। স্যার সমস্যা নাই, বুঝতেছি। না ওকে ঠিক আছে স্যার, বলেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখানে যখন সিলেকশন দিলে আরেকটা সিলেকশন হবে, একটা সিলেকশন দিলে আরেকটা ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আমি যাচ্ছি এই সিলেকশন আর এই সিলেকশন একসঙ্গে আমরা রেড কালারটা অ্যাপ্লাই করব। এখন এই সমস্যার মধ্যে পড়ছি, এই সমস্যাটা এখন আমরা কিভাবে সমাধান করব? তো এখানে দেখেন, হ্যাঁ অ্যাড সিলেকশন আছে, এখানে দেখেন চারটা অপশন দেখা যাচ্ছে। প্রথমটাকে বলা হচ্ছে নিউ সিলেকশন। আইকনগুলো দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন, আইকনগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করে দেখি, প্রথম যে আছে এটাকে হচ্ছে নিউ সিলেকশন। তারপর একটা বলা হচ্ছে ইউনিট বা অ্যাড সিলেকশন। এটা কি করবে, দুটো সিলেকশনকে সে অ্যাড করবে, অর্থাৎ একসঙ্গে জোড়া লাগাবে। আমরা যদি পরেরটাতে আসি, 3 নাম্বারটা এটা বলে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এটা কি করবে, বিয়োগ করবে, একটা বিয়োগ করবে। আর এটা কি করবে, কমন অংশটুকু রাখবে। তাহলে প্রথমটা কি করে, আমরা বর্তমানে প্রথমটাতেই আছি, এটা নতুন নতুন সিলেকশন তৈরি করে। 2 নাম্বারটা কি করে, এ সিলেকশন অ্যাড করে, এটার সাথে আরেকটা সিলেকশন অ্যাড করবে। এ কি করবে, সিলেকশন বিয়োগ করবে, অর্থাৎ আপনি যেটা রাখতে চাচ্ছি না সেটাকে সে ডিলিট করে ফেলবে। আর এটা হচ্ছে কি, শুধুমাত্র কমন অংশটুকু রাখবে। তো আমরা সরাসরি কাজে চলে যাই। এটা হচ্ছে অ্যাড সিলেকশন আর নিউ সিলেকশন। আর অ্যাড সিলেকশন কি করতেছে, এবার যদি আমি সাইডে এখানে ক্লিক করি, এবার দেখেন আগেরটা কিন্তু আমার চলে যাচ্ছে না, যেখানেই ক্লিক করতেছে সে সেখানেরটাই রাখতেছে। তাহলে যখন আপনার একাধিক সিলেকশনের প্রয়োজন হবে তখন আপনি এখান থেকে এখানে চলে আসবেন। এর আইকনটা লক্ষ্য করে দেখেন, আইকনের মধ্যে কি একটা আইকন আছে দেখেন দেখি, আমার যে মাউসের আইকন ছোট্ট করে একটা প্লাস চিহ্ন আছে, হ্যাঁ প্লাস আছে, ছোট্ট করে একটা প্লাস চিহ্ন। তার মানে যখনই এখানে প্লাস চিহ্ন আছে তার মানে সে
যোগ করবে। আমি যদি এটা পুরোটাই এখানে দিই, সবগুলো সে যোগ করে ফেলছে। এবার যদি পরেরটাতে যাই, এবার আইকনে দেখেন মাইনাস চিহ্ন, তার মানে সে এবার সিলেকশন কি করবে, বিয়োগ করবে। আমি যদি এতটুক টেনে দিই, তো এতটুক সিলেকশন সে ডিলিট করে দিল। এতটুক সিলেকশন যদি নেই, এতটুক সিলেকশন সে ডিলিট করে দিল। যতটুকু সিলেকশন আমি নিব ততটুকু সিলেকশন সে ডিলিট করে ফেলতেছে। আমার এটা পুরোটাই এখন আমার দরকার নেই, আগে দরকার ছিল কিন্তু আমার এখন দরকার নেই। তাহলে পুরোটাই এখান থেকে টানলাম, এবার কি করলো, সে এটাকে ডিলিট করে দিল। যতটুকু আমার প্রয়োজন নেই ততটুকু আমরা খুব সহজে এখান থেকে এটা ডিলিট করে দিতে পারবো। তারপরে এটা দেখেন আইকনটা দুটো পাশাপাশি রাখা হয়েছে, যেটা কমন অংশ শুধুমাত্র সেটাই থাকবে। আমি যদি এখান থেকে এটা টানি, আচ্ছা এখন ওটাতে যাওয়া হয়নি, এটাতে ক্লিক করলাম, এবার দেখেন একটা ক্রস আইকন, তার মনে হচ্ছে কমন অংশটুকু রাখবে। আমি যদি এখান থেকে এতটুকু টানি, এখানে দেখেন কমন অংশ যতটুকু শুধুমাত্র সেই অংশটুকুই থাকবে। তাহলে কমন অংশ ছিল এতটুকু, এই অংশটুকুই কিন্তু আমার সিলেক্ট আছে। তাহলে এই ওভারঅল কাজটাও কিন্তু আমরা শর্টকাটে করতে পারি। এই ওভারঅল কাজটা আমরা শর্টকাটে করতে পারি, কারণ আপনি যখন কাজ করতেছেন এখানে একবার ক্লিক করা কিন্তু অনেক ঝামেলাপূর্ণ। এটাও আমরা শর্টকাটে করতে পারি। কিভাবে শর্টকাটে? আপনার প্রথমটাই সিলেক্ট থাক, আপনি যখন কিবোর্ড থেকে শিফট বাটন চাপবেন, দেখেন আমি কিবোর্ড থেকে বর্তমান শিফট বাটন চাপছি, তখন আইকনে কি চিহ্ন চলে আসছে, প্লাস চিহ্ন চলে আসছে। আমি যখনই কিবোর্ড থেকে শিফট বাটন চাপতেছি, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা একটা কল আসছিল তো এই জন্য। শুনতে পাইছি এখন। আচ্ছা একটু আচ্ছা একটা ফোন আসলো, ফোন আসলেই কল কেটে যায়, ফোনটা কেটে দিছি। ওকে ঠিক আছে। তাহলে যখন আমরা কিবোর্ড থেকে শিফট বাটন চাপবো, এটা শর্টকাটে যেভাবে কাজ করব, কিবোর্ড থেকে শিফট বাটন চাপবো তখন দেখেন এখানে একটা প্লাস বাটন চলে আসতেছে। এবার যদি আমি অ্যাড করি তাহলে দেখেন সিলেকশন আমার অ্যাড হচ্ছে, অর্থাৎ 2 নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যদি আমরা শিফট বাটন চাপি তাহলে এটা একটার পর একটা সিলেকশন যেভাবে নিচ্ছে সেভাবে সিলেকশন অ্যাড করতেছে। যদি আমি অল্টার বাটন চাপি তাহলে এটা দেখেন এবার মাইনাস করতেছে, আইকন চলে আসছে মাইনাস। যদি শিফট বাটন চাপি তাহলে হবে প্লাস, অল্টার বাটন চাপলে হবে মাইনাস। আর যদি শিফট অল্টার বাটন একসাথে চাপি তাহলে হবে সেটা কমন সিলেকশন। আর উপরের যে অপশনগুলো দেখলাম ওভারঅল প্রত্যেকটা সিলেকশনের ক্ষেত্রে এটা কাজ করবে। যেমন আপনি যদি এখানে বৃত্ত নেই, এবার যদি আমরা শিফট বাটন দিই তো এখানে একটা বৃত্ত অ্যাড হয়ে গেছে। আমি যদি চাই কালার অ্যাপ্লাই করতে পারতেছি, যেমন এখানে একটা বৃত্ত এবং স্কোয়ার একসঙ্গে দুটো সিলেকশন নেওয়া হয়েছে। সিমিলার আমি যদি এটা চাই যে মাইনাস করবো এই পাশের কিছু অংশ, এখান থেকে অল্টার চেপে এই অংশটুকু আমি মাইনাস করে ফেলতে পারতেছি। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে এখানে সিলেকশন করে কালারগুলো অ্যাড করতে পারবেন এবং একটা সিলেকশন অন্য একটা সিলেকশনের ক্ষেত্রে কাজ করবে। এই দেখেন প্রত্যেকটারই আইকন একই রকম। আমি যখন রেক্টেঙ্গুলার মার্কিং টুলে আসছি তখনও দেখেন আইকনগুলো একই রকম। আমি যখন ইলেকট্রিক্যাল মার্কিং টুলে আসছি তখনও আইকনগুলো একই রকম। আপনি যখন ল্যাসো টুলে আসতেছেন তখনও আইকনগুলো একই রকম। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে একইভাবে কাজ করে। ল্যাসো টুল এই যে পুরোটাই ক্লিক করলাম, আমি যখন শিফট বাটন চাপতেছি এটার সাথে এটা যোগ হয়ে যাচ্ছে, একই রকম ভাবে কাজ করে। অল্টার বাটন যখন চাপতেছি মাইনাস হচ্ছে। এখান থেকেও করতে পারেন, উপর থেকেও করতে পারেন, যেখান থেকে ভালো লাগে সেখান থেকেই করা যেতে পারে। কিন্তু কুইক সিলেকশনে আসে দেখেন, এসে দেখেন এখানে কিন্তু আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। কুইক সিলেকশনে এসে এখানে আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। আসলে একই রকম জিনিস, আইকনগুলো হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। যেমন প্লাস বাটন, মাইনাস বাটন। আমি যদি এই ইমেজটার ক্ষেত্রে আসি, এই ইমেজটার ক্ষেত্রে আমি এখানে পুরোটাই এখানে সিলেক্ট করলাম, নিচের দিকে পায়ের দিকে এটা ছোট্ট করে সিলেক্ট করলাম। এবার যদি আপনি লক্ষ্য করে দেখেন এখানকার এপাশের এই অংশটা কি সিলেক্ট হয়েছে? হয়নি, হাতের অংশটুকু আমার সিলেকশন হয়নি। তাহলে এটাকে আমি ছোট্ট করে নিলাম, এটার উপর আমি এভাবে সিলেকশন করলাম। তারপরে মাথার দিকে হয়নি, এই অংশটুকু আমি সিলেকশন করলাম। এবার কাজ করতে করতে আমার একটু এইভাবে বাইরে চলে গেছে, এটা আমার বাইরে চলে গেছে, এটাকে তো আমার ব্যাক আনতে হবে। তাহলে আমার সিম্পল ভাবে কিবোর্ড থেকে যখনই অল্টার চাপবো এটা আমার মাইনাস আইকন হয়ে গেছে। আর উপর থেকেও মাইনাস আইকন করতে পারেন, এখান থেকেও করা যেতে পারে। মাইনাস আইকন
এটা আমার এখন সিলেকশন বিয়োগ করতেছে, তার মানে এটা এখন বাদ দিচ্ছে। আরো যদি সিলেকশনের প্রসেসিং নিচ্ছে, একটু ওয়েট করেন। তাহলে এতটুকু যদি আমরা মাইনাস করতে চাই, এখান থেকে আমি কুইক সিলেকশনে আসলাম, অল্টার চেপে এখানে ক্লিক করলে এটা আমার মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে যতটুকু আপনার অ্যাড করার প্রয়োজন, একটা সিলেকশন টুল আপনি আরেকটাতে ব্যবহার করতে পারবেন, একটা আপনি আরেকটাতে ব্যবহার করতে পারবেন। তো আমি এই মেসটার ক্ষেত্রে আসি, যেমনটা ভাই বলছিলেন, এখান থেকে আমরা এটা কিভাবে করছিলাম, ম্যাগনেটিক টুল দিয়ে করছিলাম। ম্যাগনেটিক টুল দিয়ে আমি এখানে ক্লিক করলাম, এখানে কাজ দিয়ে আমি নিয়ে যাচ্ছি। এখানে আমাদের সমস্যাটা হয়েছিল কি, এরকম এরকম সিলেকশনটা ছিল। তো এটা এখন আমরা সমাধান করতে কি পারবো? যিনি আমাকে প্রশ্ন করছিলেন যে এই পাশের এই অংশটুকু সমস্যা হয়েছে, আমি কি সমাধান করতে পারবো? জি জি পারা যাবে। তাহলে কিভাবে করব বলেন আপনি। প্লাস করতে প্লাস দিতে হবে, প্লাস করে দিতে হবে। প্লাস করে আমি এখন প্লাস করে কোন টুলটা নিব? রেক্টেঙ্গুলার নিব না ল্যাসো নিব না পলিগনাল নিব? আমরা ইয়ে নিব, লেসো টুলটাই নিব, লেসো টুলটা দিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আপনার প্লাস হ্যাঁ প্লাস আপনার যেটা ইচ্ছা ওটাই নিতে পারেন, যেটা দিয়ে দ্রুত হবে। আমি চাইলে ল্যাসো টুল দিয়েও করতে পারি, রেক্ট্যাঙ্গুলার দিয়েও করতে পারি। যেমন রেক্ট্যাঙ্গুলার নিলাম, এখান থেকে শিফট চাপলাম, এখান থেকে টেনে পুরোটাই দিলাম, তাহলে এটা প্রবলেম সলভ। এখান থেকে ওইটা টেনে, এখান থেকে এটা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম। তো দেখেন আমি যদি কালার অ্যাপ্লাই করি, এই পাশে এটা কভার হয়ে গেছে। এর অর্থ হচ্ছে আমরা একটা সিলেকশন অন্য একটা সিলেকশনে ব্যবহার করতে পারবো, একটা সিলেকশন অন্য একটা সিলেকশনে ব্যবহার করতে পারবো। ঠিক সিমিলার, আমি যখন এখানে ক্ষেত্রে কাজ করতেছি, আমার যদি বাইরে কিছু অংশ এক্সট্রা ভাবে এইভাবে চলে গেছে, এখানে দেখেন এক্সট্রা কিছু অংশ কিন্তু চলে গেছে, তাহলে আপনাকে ঠিক করতে হবে যে আমি এখন ল্যাসো টুল দিয়ে আমার পারফেক্ট ভাবে হবে না কোন টুলটা দিয়ে ভালো হবে। আমার মতে এটা হচ্ছে কুইক সিলেকশন দিয়ে পারফেক্ট হবে, কেননা সে কালার নিয়ে নেয়। আর এটা যেহেতু প্লাস আছে, আমি এখন এটা মাইনাস আইকন কিভাবে আনবো? জি কাজের ধরন অনুযায়ী ব্যবহার করতে হবে। হ্যাঁ, মাইনাস আইকন অল্টার চেপলেই এটা কিন্তু মাইনাস হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের রিপ্লাই গুলো থেকে বোঝা যাচ্ছে যে বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা আরো একটু ডিটেইলসে যাই। সিলেকশনে যা কিছু আছে সব আজকে শেষ করে দিব। তো এবার দেখেন এখানে লেখা আছে ফেদার, এখানে লেখা আছে ফেদার, ফেদার দেওয়া আছে 0 পিক্সেল। তো ফেদার কিভাবে কাজ করে থাকে, ফেদার কিভাবে কাজ করে থাকে? ফেদার মূলত, আমরা যদিও এখন ব্যাকগ্রাউন্ডে যাইনি, অনেক সময় কিন্তু আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার প্রয়োজন পড়ে। এটা এক্সাম্পল স্বরূপ, ওই ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজটা যেন আমার স্মুথ ভাবে বসে যায়, এই জন্য কি করা হয়, কালারটাকে হালকা ভাবে ছড়িয়ে দেওয়া হয়। ফেদার কি করে, হালকা ভাবে কোনো কালারকে ছড়িয়ে দেয়। বর্তমানে আমার ফেদার আছে 0 পিক্সেল। এই অবস্থায় আমি এখানে একটা বৃত্ত নিচ্ছি এবং এটাতে কালো কালার অ্যাপ্লাই করি। এই অবস্থায় আমি এখানে কালো কালার, যে বাটনগুলো প্রেস করতেছেন সেই বাটনগুলো স্ক্রিনে শো করতেছে না। এই যে করতেছে, তো এই যে দেখেন মাউস লেফট বাটন একেবারে কোণে দেখেন আমার ঘড়িটা এখানে শো করাচ্ছে। নিচের দিকে দেখি, নিচের দিকে খেয়াল করি না। আচ্ছা, ডান দিকের কর্নারে, ডান দিকের কর্নারে। আচ্ছা, তারপরে আসি, আমরা বর্তমানে এটাতে অ্যাপ্লাই করছি কত ফেদারে, 0 ফেদারে। এবার যদি আমি এখানে 10 ফেদার দেই, 10 পিক্সেল ফেদার দিলাম, দেওয়ার পরে এবার এখানে আরেকটা বৃত্ত নিলাম, এবার অল্টার চেপে ব্যাক দিলাম, তাহলে এবার কি হলো, কালারটা দেখেন হালকা করে চারপাশে ছড়িয়ে গেছে। এবার যদি আমি আরো 50 ফেদার দেই, আপনি যত বেশি ফেদার দিবেন তত বেশি কালারটা এখানে ছড়িয়ে যাবে। এবার যদি কালার অ্যাপ্লাই করি, ডিসিলেক্ট করলাম, তাহলে দেখেন কালারটা আরো বেশি ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ কোন কালারকে পার্শ্বগুলো অর্থাৎ এজ বরাবর আপনি যদি বেশি ছড়িয়ে দিতে চান, তাহলে আপনি যত বেশি ফেদার ব্যবহার করবেন সেটা তত বেশি ছড়িয়ে যাবে, যত বেশি ফেদার ব্যবহার করবে তত বেশি ছড়িয়ে যাবে। যেমন এটা হচ্ছে আমার 0 ফেদার ব্যবহার করা হয়েছে, এই জন্য কোনো কালার কিন্তু আমার আশেপাশে ছড়িয়ে যায়নি। আর এটাতে আমরা 5 ব্যবহার করছি, 10 ব্যবহার করছিলাম, হালকা একটু ছড়িয়ে গেছে। এটাতে আমরা 50 ব্যবহার করছি, এটা অনেক বেশি কালার ছড়িয়ে গেছে। তাহলে এটা আপনার হতে পারে
ইমেজের ক্ষেত্রে, হতে পারে কোনো কালার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, আর ফেদার সামনে আমাদের বরাবরই লাগবে। তাহলে যত বেশি আমরা ফেদার বাড়াবো তত বেশি কালারটা আমার চারদিকে ছড়িয়ে যাবে। এ হচ্ছে ফেদারের কাজ। ফেদার জিরো দিলে স্যার যেরকম আছে এরকম। হ্যাঁ, এই যে আবার আমি 0 দিয়ে দিলাম, এবার যে সিলেকশন যদি নেই আবার ওই আগের মতো হয়ে গেল। তাহলে এবার দেখেন এই কিন্তু আবার কালার আর ছড়াচ্ছে না। তো যখন যেটা প্রয়োজন হবে আপনি ফেদার এখানে লিখে লিখে করতে পারেন, কিংবা এই যে ফেদারের এখানে দেখেন আমি যখন মাউসটা নিয়ে আসতেছি একটা তীর আইকন আসতেছে, এভাবে টেনেও বাড়াতে পারেন, কমাতে পারেন, কিংবা লিখেও দেওয়া যেতে পারে। আমি আপাতত 0 ফেদার রাখলাম, পেজটা হোয়াইট নিয়ে নিই। এবার আসি অ্যান্টি অ্যালাইজ কিভাবে কাজ করে। এখানে অ্যান্টি অ্যালাইজ দেয়া আছে, অ্যান্টি অ্যালাইজ কিভাবে কাজ করে। আমি অ্যান্টি অ্যালাইজ মার্ক না দিয়ে এবার একটা বৃত্ত নিচ্ছি। এখানে অ্যান্টি অ্যালাইজ মার্ক না দিয়ে এখানে একটা বৃত্ত নিলাম, তারপরে এবার অ্যান্টি অ্যালাইজ মার্ক দিয়ে একটা বৃত্ত নিচ্ছি। ঠিক সিমিলার একটা বৃত্ত নেওয়ার চেষ্টা করতেছি। এবার পার্থক্য কি মনে হচ্ছে? একটা একটু ডিম্ব আকৃতির আর আচ্ছা, একটা সম্পূর্ণ ডিম্ব আকৃতি আমার শিপ চাপেনি, এই জন্য ডিম্ব আকৃতি দিছে। একটা সার্কেল আর একটা ডিম্বাণু। আচ্ছা, আমি এবার ডিম্বটা বাদ দিয়েছি, আমার একটা শিপ চাপেনি। আচ্ছা, শিপ চেপে আমি ডিম্বর মতোই করে নিচ্ছি, আর বৃত্তই করতেছি। এখন বা ছোট বড় ছাড়া আর কি পার্থক্য মনে হচ্ছে? যে ছোট বড় ছাড়া অ্যান্টি অ্যালাইজ দিয়ে আসলে আমাদের পার্থক্যটা এখনো ধরা পড়তেছে না। এবার যদি আমি জুম করি, এবার দেখেন থেকে এবার কি আমরা কোনো পার্থক্য পাচ্ছি দুটার মধ্যে? জি ভাইয়া দেখা যাচ্ছে। স্মুথ আর একটা এক- এর মতো ধরা। হ্যাঁ, এটাই হচ্ছে এটার পার্থক্য। তাহলে একটা হচ্ছে স্মুথ আর একটা হচ্ছে স্মুথ না। তাহলে এতক্ষণ ধরে জুম আউট করা যখন ছিল তখন কিন্তু আমরা পার্থক্যটা বুঝতে পারতেছিলাম না, যখন আমরা জুম ইন করলাম তখন পার্থক্যটা বুঝতে পারলাম। তাহলে এ পাশেরটা আমরা যদি অ্যান্টি অ্যালাইজ মার্ক করে দেই, এতক্ষণ ধরে আমার অ্যান্টি অ্যালাইজ করাই ছিল, যদি আমরা অ্যান্টি অ্যালাইজ করি তাহলে এটা স্মুথ হবে, আর যদি অ্যান্টি অ্যালাইজ না করেন তাহলে এটা স্মুথ হবে না। এই যে খাস কাটা একটা দাগ চলে আসছে। তাহলে অ্যান্টি অ্যালাইজ করে আমাদের কোনো কিছুকে স্মুথ ভাবে শেপটাকে তৈরি করার জন্য অ্যান্টি অ্যালাইজ আমাদের মার্ক করতে হবে, আর যদি অ্যান্টি অ্যালাইজ আমরা তুলে দেই তাহলে সেটা আমার স্মুথ থাকবে না। ঠিক সিমিলার আপনি যখন এই যে রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে আসবেন, এখানে অ্যান্টি অ্যালাইজ থাকে না, কেননা এটা আমাদের কর্নার বেস। কর্নার জাতীয় কাজগুলোতে অ্যান্টি অ্যালাইজ থাকে না। আর যেমন এটা আমাদের গ্রাউন্ড, এটাতে থাকবে। ল্যাসো টুল, এটা তো অ্যান্টি অ্যালাইজ বা ফেদারের বিষয়টা থাকবে। আপনি এই যে ল্যাসো টুল, পলিগনাল, ম্যাগনেটিক, প্রত্যেকটার ক্ষেত্রেই একই রকম, প্রত্যেকটার ক্ষেত্রেই একইভাবেই এগুলো কাজ করে থাকে। তাহলে অপশন বারের আরো কিছু বাকি আছে, সেগুলোর ক্ষেত্রে চলে আসি। আমরা ফেদার জানি, অ্যান্টি অ্যালাইজ জানি, এবার আসি স্টাইল। স্টাইল কিভাবে কাজ করে থাকে। স্টাইলের ক্ষেত্রে যদি দেখেন এটা তিন ভাবে কাজ করে থাকে: নরমাল, ফিক্সড রেশিও, আর একটা হচ্ছে ফিক্সড সাইজ। এতক্ষণ ধরে আমরা নরমালে কাজ করতেছিলাম, নরমাল হচ্ছে কি আপনি যেভাবে ইচ্ছা এটাকে সেভাবে নিতে পারবেন, যেভাবে ইচ্ছা আমি মাউসটা যেভাবে সরাচ্ছি সেভাবে চলে আসতেছে, এটাকে বলা হচ্ছে নরমাল। আর যখনই আমরা ফিক্সড রেশিওতে চলে আসতেছি, অর্থাৎ নির্দিষ্ট কোনো অনুপাত দিয়ে আপনি করতে যাচ্ছেন, নির্দিষ্ট কোনো অনুপাত, যেমন হতে পারে যেমন একটা বর্গ, আমাদের একটা যদি বর্গ নিই, চতুর্ভুজ কত কত অনুপাত থাকে বলেন দেখি। চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু 1:1 অনুপাত থাকে, অর্থাৎ এটা আমার দৈর্ঘ্য যতটুকু প্রস্থ ততটুকু, এই জন্য এটা 1:1 রেশিও। যেমন এখানে আমি যদি দেই 1:1, এবার যদি ক্লিক করি টানি, দেখেন এবার কিন্তু আমি আর ইচ্ছে মতো নিতে পারতেছি না, এটা আমার একটা পারফেক্ট একটা বর্গ তৈরি হচ্ছে, আমি যদি চাই শিফট চাপেন আর আপনি অল্টার চাপেন, তাও আপনি এটাকে আর আয়তক্ষেত্র বানাতে পারবেন না, কেননা আমি এখানে বলে দিছি যে ফিক্সড রেশিও হবে আমার 1:1। তার মানে আপনি যাই করেন না কেন এটাকে আপনি আর আয়তক্ষেত্র বানাতে পারবেন না। কিন্তু এবার যদি আপনি এখান থেকে লিখে দেন হোয়াইট হবে আমার 5 বা এটা হবে আমার 3, এবার দেখেন এটা একটা আয়তক্ষেত্র তৈরি হচ্ছে, কিন্তু আপনি কিন্তু এটাকে আর বর্গ বানাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি এখানে রেশিওটা ঠিকঠাক করে দেন। অর্থাৎ ফিক্সড রেশিও হচ্ছে নির্দিষ্ট একটা অনুপাত বরাবর সে সিলেকশনটা তৈরি করে, নির্দিষ্ট একটা অনুপাত বরাবর এই সিলেকশনটা তৈরি করা হয়ে থাকে। যেমন এক্সাম্পলে আসি, যেমন বাংলাদেশের পতাকা আমরা অলরেডি জানি 10:6, তাহলে আমি যদি এখানে 10 দেই, এখানে যদি আমি 6 দেই, তাহলে বাংলাদেশের পতাকার অনুপাতটাই কিন্তু এখানে তৈরি হবে। আপনি যে কালারও অ্যাপ্লাই করেন, ব্ল্যাকেই দেই,
তো বাংলাদেশের পতাকার যে অনুপাত, সেই অনুপাত অনুযায়ী কিন্তু সে সিলেকশনটা তৈরি করছে। অর্থাৎ অনুপাত বেস বা রেশিও বেস যদি আমরা সিলেকশন করতে চাই, তাহলে উপর থেকে এখান থেকে করা যেতে পারে। তারপরে আসি ফিক্স সাইজ। যেমন যখন আমরা নতুন করে পেজ নিচ্ছি, এখান থেকে নিউ, এখানে কিন্তু আমরা একটা সাইজ তৈরি করতেছি, যেমন 1920x1080 পিক্সেল বেস একটা সাইজ তৈরি করতেছি। ঠিক এখানে আপনার সাইজ লিখেও আপনি কোনো কিছু সিলেকশন করতে পারবেন। যেমন এখানে দিলাম আমি 200 পিক্সেল ইন্টু 400 পিক্সেল। এটার ক্ষেত্রে আপনাকে টানতে হবে না, জাস্ট শুধু ক্লিক দিতে হবে। ক্লিক দিলাম, তো 200 পিক্সেল ইন্টু 400 পিক্সেল সে একটা সিলেকশন তৈরি করে ফেলছে। যেখানে ক্লিক করি একটা করে সে সিলেকশন তৈরি করে ফেলতেছে 200 পিক্সেল ইন্টু 400 পিক্সেল। আমি এখানে যত লিখে দিব, যদি দিই 600 পিক্সেল ইন্টু 400 পিক্সেল, তো 600 পিক্সেল ইন্টু 400 পিক্সেল যতটুকু সিলেকশন ধরার সে ততটুকু সিলেকশন ধরে নিচ্ছে। আর পিক্সেল বিষয়টা আমরা এর আগে ক্লাসে আলোচনা করা হয়েছে যে বিন্দু বিন্দু কতগুলো সে সিলেকশন করবে। তাহলে যত পিক্সেল প্রয়োজন আপনি সেই হিসাবে নির্দিষ্ট মাপ বেস যদি সিলেক্ট করতে চান, এখান থেকে এটা করা যেতে পারে। তো আমি এটা নরমালি রাখলাম। এবার যদি আপনি দেখেন রিফাইনেসটা আমরা আপাতত স্কিপ করব, পরের ক্লাসে আমরা আসব। পরের ক্লাসে যে কোনো একটা ক্লাসে এই রিফাইনেস সম্পর্কেও আছে। তাহলে যে আমরা দেখি এখন অপশন বার থেকে প্রায় আমরা সবগুলোই জানি। এই অ্যাড সিলেকশন, ফেদার কি জানি, অ্যান্টি অ্যালাইজ জানি, স্টাইল জানি, বাকি বাদগুলো আমরা প্রায় সব জানি। লাসো টুলের ক্ষেত্রেও ওই একই রকম, ফেদার, অ্যান্টি অ্যালাইজ প্রত্যেকটার ক্ষেত্রেই একই রকম। এই ছিল হচ্ছে সিলেকশনের ডিটেলস বা অ্যাডভান্স। এতটুকু সিলেকশন জানলে আপনাকে আর কিচ্ছু সিলেকশন জানতে হবে না, সব কাজ সিলেকশন দিয়ে আপনি করতে পারবেন। তো সিলেকশন নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না বুঝতে না হলে আমি প্রশ্ন করব আপনাদের নাম ধরে। আর নাই স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, মোটামুটি বুঝতে পারছেন। আচ্ছা তারিকুল ভাই, তাহলে জি স্যার বলেন। আচ্ছা আপনি তাহলে ভিডিওটাও রিপ্লাই করবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তারিকুল ইসলাম ভাই, তাহলে আপনি বলেন যে আমাদের পলিগনাল টুল কিভাবে কাজ করে থাকে। ট্রাই করেন, সমস্যা নেই, না পারলে তো আমি আছি। এই যে পলিগনাল ল্যাসো টুল কিভাবে কাজ করে। এটা অ্যাঙ্গেল অনুযায়ী আমার কর্নার বেস বা অ্যাঙ্গেলে যে কর্নার নিয়ে কাজ করে থাকতেছে। কর্নার বেস। হ্যাঁ, কর্নার বেস একটা করে ক্লিক করতেছি, কর্নার বেস কাজ করে থাকতেছে। তাহলে যখন আপনার সামনে কর্নার বেস কোনো কাজ করতে হবে বা কর্নার বেস কোনো সিলেকশন করতে হবে, তাহলে আপনি অনায়াসে হ্যাঁ এটা নিয়ে নেবেন। আর আরেকজন এবার দাহার ভাই বলবেন যে ল্যাসো টুল কিভাবে কাজ করে থাকে, যেটা শুধুমাত্র ল্যাসো টুল। ফ্রি হ্যান্ড টুল, ওকে থ্যাংক ইউ। ফ্রি হ্যান্ড টুল আপনি যেভাবে মাউসটা চাইবেন সেভাবেই সিলেকশন, সেখানে অটো সিলেক্ট হয়ে যাবে। ওকে, আর এদিকে আসি কুইক সিলেকশন। সে যেভাবে আছে কালারের উপর ভিত্তি করে, এটা যে কোনো ইমেজ হতে পারে, আমার যেমন মডেল হতে পারে, এটা কালারের উপর ভিত্তি করে বৃত্তটা আমরা ছোট বড় করে যতটুকু প্রয়োজন মডেলের উপর ভিত্তি করে আপনি ক্লিক করলে সে আমার এটা সিলেকশন নিয়ে নিচ্ছে। এইভাবে এই সিলেকশন গুলো কাজ করে থাকে। তো সিলেকশন আমরা জানি, তাহলে পরের টপিকে চলে যাচ্ছি। যদি মনে হয় যে আজকে এতটুকুই শেষ, যদি বেশিরভাগই এমন মনে হয় আমাকে বলবেন, আর যদি লাগে যেহেতু ইলেকট্রিসিটি আছে নেওয়া যেতে পারে। ওকে, সিলেকশন বেসিক শেষ। এবার আমরা চলে আসবো এখানে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লেয়ার। লেয়ারের বিষয়টা হচ্ছে এমন যে কিছু কিছু মানুষ বা কিছু কিছু টিচার বলে থাকেন যে লেয়ারের বিষয়টা যে বুঝলো ফটোশপের প্রায় 40% সে বুঝে গেল, এমনটা কিন্তু বলা হয়ে থাকে। স্যার আমি লেয়ার বিষয়ে আমার একটা পার্সোনাল অভিমত। আমি যেহেতু লেয়ার বিষয়ে কিছুটা ধারণা, এর আগে আমি ফটোশপে কিছু কাজ বুঝি। লেয়ার সম্পর্কে সম্পূর্ণ একটা ক্লাস রাখেন এই আমাকে অর্ধেক ক্লাসে আমরা সম্পূর্ণ। আচ্ছা সমস্যা নেই, লেয়ারের যতটুকু আই থিংক 10 কি 15 মিনিটে লেয়ারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের 10 কি 15 মিনিটে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, কারণ ফটোশপ লেয়ারই মূল। লেয়ার শিখতে খুব সময় লাগবে না, কিন্তু প্র্যাকটিস করতে সময় লাগবে। হ্যাঁ, লেয়ারটাও যে আসলে যে খুব যে কঠিন এমনটা না। দেখেন আমরা আই থিংক 10 কারণ লেয়ার ফটোশপের মূল স্তম্ভ। মকাগুলা করতে গেলে লেয়ারটা আচ্ছা ঠিক আছে, আমি এখনই লেয়ারটা আছে আই থিংক 10 থেকে, এই যে আমাদের 11:53 বাজে, এখন 10 থেকে 15 মিনিটে আই থিংক আপনারা লেয়ার ক্লিয়ার হয়ে যাবেন। প্রয়োজনে আমরা আবার রিপিট করব।
10 থেকে 15 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে। তো কেউ কেউ বলে থাকেন যে লেয়ার যে বুঝলো সেজন্য ফটোশপের 40% বুঝে গেল, এমনটা বলে থাকেন, কিন্তু আমি এমনটা বলি না আমার দিক থেকে। আর লেয়ার আমরা সামনে যতদিন ফটোশপে কাজ করব, লেয়ার আমরা কিন্তু সবসময় ব্যবহার করতে থাকবো। যতদিন ফটোশপে কাজ করব ততদিনই কিন্তু আমরা লেয়ার ব্যবহার করতেই থাকবো। তো লেয়ার শব্দের বাংলা অর্থ কি? স্তর স্তর লেয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে স্তর। তাহলে স্তর স্তর আমরা জানি, ঠিক ওই স্তর বেজেই কিন্তু এখানে লেয়ার কাজ করে থাকে। তাহলে এবার আসেন, আমরা বাংলাদেশের পতাকা তৈরি করতে জানি, যেহেতু বাংলাদেশের পতাকা দিয়েই আমি উদাহরণ দিচ্ছি। আমরা একটা বাংলাদেশের পতাকা তৈরি করে ফেলি। আনুমানিক ভাবেই আমি কালার নিয়ে নিচ্ছি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। আচ্ছা, অফিস থেকে ফোন দেওয়া হয়েছে, আমি একটু রিসিভ করে ব্যাগ আসতেছি। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। আমি যখন করতাম তখন আপওয়ার্ক ছিল না, তখন স্টোর এসছে। হ্যাঁ এটা নাম চেঞ্জ করে হয়েছে নাম চেঞ্জ করে আপওয়ার্ক। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সময় দেওয়ার জন্য। আসলে এখানে যেটা অন্য আরেকটা ব্যাচ, যেমন আপনারা GD34 ব্যাচ এবং 47 ব্যাচ একসঙ্গে ক্লাস করতেছেন, ঠিক 27 ব্যাচের কিছু আপডেট চাচ্ছিল, এই জন্যই অফিসের ফোনগুলো রিসিভ করা। আমি সাধারণত ক্লাসে স্টুডেন্টের ফোন রিসিভ করি না, শুধুমাত্র অফিস থেকেই ফোন দিলে রিসিভ করি, কারণ বিভিন্ন তথ্যগুলো আপনাদের আপডেট করে, তাদের তথ্যগুলো আপডেট করা হচ্ছে, এই জন্যই ওই তথ্য আপডেটগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা লেয়ারের মধ্যে ছিলাম। তো লেয়ার শব্দের অর্থ আমরা জানি যে হচ্ছে স্তর। লেয়ার শব্দের অর্থ জানি আমরা স্তর। ঠিক সেমিলে আমরা বাংলাদেশের পতাকাটা আমি এখানে তৈরি করে ফেলি। বাংলাদেশের পতাকার জন্য ব্যাকগ্রাউন্ডটা এখানে গ্রিন কালার আর এখানে রেড কালার, এখানে রেড কালার, আর এখান থেকে একটা বৃত্ত। তো আমি বৃত্ত এখানে একটা নিয়ে নিলাম, এখানে একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। তো এখন আমরা যে সমস্যাটায় পড়ছি, দেখেন তো আমার বৃত্তটা সাইডে বা মিডিলে ধরে নিলাম, বা যদিও সাইডে আছে, আমি ধরে নিলাম যে আমি এই বৃত্তটা মিডিলে নিতে যাচ্ছি। ধরে নিলাম বৃত্তটা আমি মিডিলে নিতে যাচ্ছি, বা এই পাশ থেকে এই পাশে নিয়ে যেতে যাচ্ছি। তাহলে এটা এখন আমরা কিভাবে করব? এটা একটা সমস্যা না? আমি ভুলে এখন এ পাশে দিয়ে দিছি, আমি ভুলে এই বৃত্তটা এখানে বসিয়ে ফেলছি, কিন্তু আমার বৃত্তটা বসার কথা ছিল এ পাশে। এখন এটা কিন্তু আর একটা সমস্যা, আমাদের একটা করে সমস্যা আসতেছে, আর এই সমস্যাগুলো একটা করে আমাদের সলভ করতে হবে। আমরা জানি যে এটাকে বলা হচ্ছে মুভ টুল, 1 নম্বরে সবচেয়ে বেশি ব্যবহার হয়। মুভ টুল ধরে যখন এ পাশে টেনে নিয়ে আসতেছি, তখন ওয়ার্নিং চলে আসতেছে, বলতেছে যে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। লেয়ার লক আছে, কারণ লেয়ারটা লক করা। আচ্ছা ধরে নিলাম লেয়ারটা লক আছে, আমি লক তুলে দিলাম। আচ্ছা, যিনি জানেন লক তুলে দিলাম আমি, কিন্তু এবার কি হচ্ছে? স্যার স্যার নতুন একটা লেয়ার নিতে হবে শুধু। হ্যাঁ, নতুন একটা লেয়ার নিতে হবে, নতুন একটা লেয়ার নিতে হবে। এই যারা একেবারে নতুন লেয়ারে আছেন, এই জন্যই হচ্ছে এটা বোঝানো। তাহলে দেখেন আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা কাজ করতেছিলাম, কিন্তু কাজ করতে করতে আমার বৃত্তটা অন্য পাশে পড়ে গেছে, কিন্তু আমরা কিন্তু চাইলেও এটা মুভ করতে পারতেছি না, যদিও বলা হচ্ছে লক করা। আমি এখানে একটা লক বাটন আছে, সেই লকটাকে আমি তুলে দিলাম, সাইড থেকে সরাচ্ছে, আমার বৃত্ত তো না, পুরো ওভারঅল কালারও সরে যাচ্ছে। তাহলে এই দিক থেকে আমরা একটা সমস্যায় পড়তেছি। ঠিক এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য লেয়ার ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য লেয়ার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে লেয়ার শব্দের অর্থ হচ্ছে স্তর, আমরা জানি লেয়ার শব্দের হচ্ছে স্তর। ঠিক এখানে এক একটা করে স্তর তৈরি করা হয়ে থাকে, এখানে এক একটা করে স্তর তৈরি করা হয়ে থাকে। আমি কন্ট্রোলটার জেড চেপে ব্যাক গেলাম। এবার দেখেন এখানে লেখা আছে লেয়ার্স। এটা যদি কারো না থাকে, তাহলে উইন্ডো থেকে এখানে লেয়ার্স এখানে মার্ক করলে এই অপশনটা চলে আসবে। লেয়ারের দিক থেকে যদি আপনি দেখেন, নিচের দিকে এখানে একটা আইকন আছে, নিচের দিকে এখানে একটা আইকন আছে, এটিকে বলা হয় নিউ লেয়ারের আইকন। আমি যখন এখানে ক্লিক করব, দেখেন লেয়ার 1 নামে একটা স্তর তৈরি হয়েছে। ঠিক স্তরগুলো কেমন, একেবারে আরো একটা লোকাল একটা উদাহরণ দিই। যদি আমরা একটা কলসের মধ্যে প্রথমে চাল রাখি, তার উপরে আমরা গম রাখলাম, তার উপরে আমরা ধান রাখলাম, তিনটা জিনিস রাখলাম, তাহলে আমরা প্রথমে কলসের মধ্যে চাল রাখছি, তারপর আমরা এখানে গম রাখছি, চালটা কি আমার ঢেকে যাবে না? জি, আমরা একটা কলসের মধ্যে প্রথমে চাল রাখছি, তারপর ওই চালের উপর আমরা গম ফেলে দিছি, তাহলে চালটা কি আমার ঢেকে যাবে না?
জি স্যার ঢুকতে হবে। জি জি হ্যাঁ অবশ্যই ঢেকে যাবে। দেখেন উদাহরণটা কি ওই একইভাবে কাজ করবে লেয়ার। আমরা যদি প্রথমে একটা হ্যাঁ প্রথমে কলসের মধ্যে আমরা চাল রাখছি, তারপরে ওটার উপর গম ঢালে গম রাখছি, তাহলে চালটা কিন্তু আমাদের ঢেকে যাচ্ছে। তার উপরে যখন আবার নতুন কোনো কিছু রাখেন, হয়তো বা ভুট্টা বা যে কোনো কিছু রাখেন, একটা দিয়ে কিন্তু আরেকটা ঢেকে যাচ্ছে। ঠিক এমনটাই দেখেন ব্যাকগ্রাউন্ড নিচের দিকে, এটা ধরে নিলাম আমরা চাল, এটাকে আমি নতুন একটা লেয়ারে এবার একটা বৃত্ত ক্রিয়েট করতেছি। লেয়ার দেখেন আমার নতুন একটা লেয়ার ক্রিয়েট করছি। আমি যখনই এখানে নিউ বাটনে ক্লিক করব তখনই একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে লেয়ার 1। এবার যদি আমি এখানে শিফট চেপে একটা বৃত্ত ক্রিয়েট করি, অল্টার চেপে ব্যাক দিলাম, এটা দেখেন কোথায় আছে আমার লেয়ার 1 এ। এবার যদি আমি মুভ টুলে যাই, এবার বৃত্তটা দেখেন আমরা ইচ্ছা মতো মুভ করতে পারতেছি। মুভ টুল দিয়ে আমি যেখানেই দিচ্ছি, উপরে দিলাম, ডানে বামে, যেখানে ইচ্ছা সেখানেই কিন্তু মুভ করতে পারতেছি। উপরেও নিয়ে যেতে পারতেছি, নিচেও নিয়ে যেতে পারতেছি। তাহলে লেয়ারের এটাই হচ্ছে মেইন সুবিধা। তাহলে কোনো কিছুকে আপনি যখন লেয়ার বেস কাজ করবেন, যখন লেয়ার নিয়ে নিয়ে কাজ করবেন, তখন এটাকে আপনি ইচ্ছা মতো মুভ করতে পারবেন, সরাইতে পারবেন, ইচ্ছা মতো কাজ করা যাবে। তাহলে আবার আসি, লেয়ার কিভাবে নিতে হয় কয়েকটা উপায় দেখাচ্ছি আমি। লেয়ার দিয়ে আমরা ইচ্ছা মতো এটাকে আমি মুভ করতে পারছি। এখন আপনি যখন মুভ করবেন মাস্ট বি আপনাকে লেয়ার সিলেক্ট থাকতে হবে। লেয়ার 1 কিন্তু আমার এখন সিলেক্ট নেই, যে ক্লিক করলাম এখন এটা সিলেক্ট হলো, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি মুভ টুল ক্লিক করে এই বৃত্তটাকে সরাই, তাহলে আমি ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেটাকে সরিয়ে রাখতে পারতেছি। আমি আপাতত লেয়ারটা ডিলিট করলাম। ডিলিট কিভাবে করব সেটা তো আসতেছে। এবার আসি আমরা লেয়ার কতভাবে নেওয়া যেতে পারে। লেয়ার কতভাবে নেওয়া যেতে পারে আমরা একটা উপায় শুধু আপাতত জানি, অনেকভাবে লেয়ার নেওয়া যেতে পারে। এক নাম্বার, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, এটা হচ্ছে এক নাম্বার। এখানে আমি একটা বৃত্ত দিয়ে দিই, এখানে আমি একটা বৃত্ত তৈরি করে ফেলি। এখানে আমি একটা শিফট চেপে বৃত্ত তৈরি করলাম, এটা হচ্ছে এক নাম্বার। তো দুই নাম্বার লেয়ার নেওয়ার অপশন, যেহেতু এটা লেয়ার নিয়ে কাজ করব, দেখেন উপর থেকে লেখা আছে লেয়ার, এখানে ক্লিক করার পর নিউ, নিউ থেকে দেখেন লেখা আছে লেয়ার। এখানে ক্লিক করলেও বলতেছে যে আপনি লেয়ারের নাম কি দিবেন। আমি চাচ্ছি লেয়ার 2, ওকে করলাম। তাহলে দেখেন এখানে আরেকটা অপশন চলে আসছে লেয়ার 2। এবার এখানে আমি আরো একটা বৃত্ত নিচ্ছি, এটার কালারটা আমি রাখতেছি ইয়েলো, অল্টার চেপে ব্যাক। তাহলে এখানে আমরা আরেকটা লেয়ারে, লেয়ার 2 তে আমরা ইয়েলো কালার অ্যাপ্লাই করছি। তাহলে আমরা আরেকভাবে এবার লেয়ার নিতে পারি, কন্ট্রোল শিফট এন, একসাথে কন্ট্রোল শিফট এন, এটা হচ্ছে লেয়ার নেয়ার শর্টকাট। লেয়ারের নাম কি দিচ্ছে, লেয়ার 3, ওকে করলাম। তাহলে এখানে একটা লেয়ার 3 নতুন একটা ট্যাব তৈরি হয়ে গেছে। আমি সিমিলার এখানে আরো একটা বৃত্ত ক্রিয়েট করতেছি, এখানে আরো একটা বৃত্ত ক্রিয়েট করলাম, আর এটার কালার দিচ্ছি আমি ব্লু। এটার কালার দিলাম আমি ব্লু কালার, অল্টার চেপে ব্যাক। তাহলে এক একটা বৃত্ত আমাদের এক একটা লেয়ারে অবস্থান করতেছে। তাহলে আপনি যখন যে লেয়ারটা মুভ করতে চাইবেন, তাহলে সেই লেয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে বর্তমানে আমাদের কত লেয়ার সিলেক্ট করা আছে দেখেন দেখি। যারা একেবারে নতুন আছেন তারা একটু বলার চেষ্টা করেন কত নাম্বার লেয়ার সিলেক্ট করা আছে। লেয়ার 3 তে। আর লেয়ার 3 তে আমরা কোন কালারটা নিছি, ব্লু কালার। এই লেয়ারের আইকনের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে ছোট্ট করে একটা ব্লু কালার। আপনি চাইলে এই লেয়ারের আইকনটা বড় করতে পারবেন। কিভাবে, এই যে এখানে একটা 3 স্টেপ আছে, এখানে ক্লিক করে দেখেন কোথাও লেখা আছে লার্জ থাম্বনেল থাকার কথা, দেখি একটু এটা বড় করা যায়। ওকে, এই যে পেয়ে গেছে, এখানে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে এই লেখাগুলোর জন্য পড়া যাচ্ছে না, লার্জ থাম্বনেল। এবার দেখেন লেয়ারের আইকনগুলো কিন্তু অনেক বড় হয়ে আসছে। তার মানে লেয়ার 1 এ আমার রেড কালার, লেয়ার 2 তে আমার ইয়েলো কালার, এবং লেয়ার 3 তে আমার ব্লু কালার। আপনি যখন ব্লু কালারকে মুভ করতে চাইবেন তখন ব্লু লেয়ারকে সিলেক্ট করতে হবে। এখানে আমি ব্লু লেয়ারকে এইভাবে ইচ্ছামতো সরাইতে পারতেছি। আমি যখন রেড কালারকে মুভ করতে চাইবো তখন আমাকে রেড কালার কোথায় আছে, লেয়ার 1 এ। তাহলে এখানে আমার রেড কালার লেয়ার 1 কে সিলেক্ট করতে হবে, এবং এখানে এখন আপনি এটাকে মুভ করতে পারবেন। তবে এই উপর দিকে মুভ টুল সিলেক্ট থাকতে হবে। আমি যদি লেয়ার 2 কে সিলেক্ট করি তাহলে কে মুভ হবে, মুভ করতে চাইলে যারা একেবারে নতুন আছেন ইয়েলো কালার মুভ হবে। তাহলে এটাই হচ্ছে আপনার লেয়ারের বেসিক। এতটুকু লেয়ার বুঝলে এদিকে আর আপনার লাগবে না, এতটুকু বুঝলেই এনাফ আপাতত। তারপরে দেখি যেমন একটু আগে আপনাদের একটা কোশ্চেন ছিল,
হ্যাঁ প্লিজ। কোশ্চেনটা হচ্ছে কালার নিয়ে। হ্যাঁ বলেন। কালার মানে তিনটা সার্কেল যদি ওভারল্যাপ করি, তো ওভারল্যাপ করার পর তিনটার মাঝখানে যে কমন অংশটা থাকবে ওইটা যদি ভিন্ন কালার করতে চাই তখন কিভাবে সিলেক্ট করব? আচ্ছা তিনটা আবার বলেন আপনি। তিনটা সার্কেল ছিল হ্যাঁ। ছবিটাতে, ছিল। তো তিনটা সার্কেল যদি পাশাপাশি ওভারল্যাপ করি কিছুটা, মানে একটার অংশের উপরে আরেকটার অংশ উঠে আসলো, তো ওই ওভারল্যাপিং অংশগুলোকে যদি ভিন্ন কালার করতে চাই বা সিলেক্ট করতে চাই সেটা কিভাবে করব? আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি, আমি আসতেছি একটু করি। এবার আমরা আসি লেয়ারের অ্যারেঞ্জমেন্ট নিয়ে। লেয়ারের অ্যারেঞ্জমেন্ট কোনটাকে বলা হচ্ছে, এই যে এখানে আসি লেয়ারের অ্যারেঞ্জ। একটা জিনিস আসেন, আমার বর্তমানে এই রেড লেয়ারটাকে মুভ করে আমি এটার উপর রাখলাম, তাহলে উপরে বর্তমান রেড কিন্তু ঢেকে গেছে, বা রেডটাকে এখানে রাখলাম, ব্লু কালারটাকে টেনে এটার উপর রাখলাম, কিন্তু রেড কালার কি হয়েছে, ঢেকে গেছে। ঠিক সিমিলার আমি যদি এই লেয়ার টুকে এটার উপর রাখি, তাহলে এবার কিন্তু আবার রেড কালার কিন্তু দুটাকে ঢেকে ফেলছে। এখন সমস্যা হচ্ছে আমি চাচ্ছি যে রেড কালারকে উপরে শো করাবে, এই বাকি বাদ কালারগুলো আমার নিচে থাকবে, রেড কালারকে উপরে শো করাবে। ঠিক উদাহরণটা যেমন দিয়েছিলাম, সবার নিচে আছে আমার কে, রেড কালারটা উপরের দিকে শো করাবে। হ্যাঁ উপরের দিকে নিচে নিয়ে যেতে হবে। তাহলে হ্যাঁ এই তো আপনারা অনেক ভালো জানেন, আর যারা একেবারে নতুন আছেন তাহলে বিষয়টা লক্ষ্য করে দেখেন, এই লেয়ারের যে লেয়ারটা আমার নিচের দিকে থাকবে সেই লেয়ারটা আমার শো করাবে না, অর্থাৎ এটা আমাদের ওই যে কলসের মধ্যে একেবারে নিচের অংশ, তার মানে এটা ঢেকে গেছে। এবার যদি আমি এই লেয়ারটাকে রেডকে উপরের দিকে দিয়ে দিই, তাহলে এখানেও কালারটা আমার উপরে শো করাবে। রেড কালারকে টেনে আমি উপরের দিকে ছেড়ে দিলাম, তো আমার রেড কালারটা এবার উপরের দিকে চলে আসছে। তাহলে আমার ব্লু কালার কোথায় গেছে? ব্লু কালারকে আমি কেন দেখতে পাচ্ছি না? ব্লু কালারটা তাহলে আমাদের ঢেকে গেছে, এটাই হচ্ছে, হ্যাঁ নিচের দিকে পড়ে গেছে। তাহলে আমি যদি এখান থেকে টেনে বাইরে নিয়ে আসি, এবার দেখেন ব্লু কালার চলে আসছে। তার মানে যেই লেয়ারটা আমার যত উপরে থাকবে তার পাওয়ার তত বেশি। যেমন আমি চাচ্ছি যে এবার আমার ইয়েলো কালারটা উপরে আসবে, তো ইয়েলো কালারটাকে এখানে ক্লিক করে ধরে উপরের দিকে ছেড়ে দিলাম, এটা হচ্ছে আমার, এখন আমি ইয়েলো কালারটা উপরে দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে লেয়ারের অ্যারেঞ্জ। তাহলে যেই লেয়ার যত উপরে থাকবে তার শক্তি তত বেশি, এটাকে বলা হচ্ছে লেয়ার সাজানো। সিমিলার, আচ্ছা দেখি কোন কোন, জি ভাইয়া, আচ্ছা কিবোর্ডের শর্টকাট দিয়ে, আচ্ছা এটাও কিবোর্ডের শর্টকাট দিয়ে করা যায়। এটা আমরা কিবোর্ডের শর্টকাট দিয়ে কিভাবে করব আমি দেখেন, হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আমিও বলতেছি তাহলে হচ্ছে কিভাবে আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাব। দেখেন শর্টকাটে আমরা এভাবে টেনে নিয়ে যাচ্ছি, এটার শর্টকাট হচ্ছে আপনি যখন একটা একটা করে উপরে উঠাইতে যাবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে থার্ড ব্র্যাকেট চাপলে দেখেন এক স্টেপ উপরে উঠতেছে, আরেক স্টেপ উপরে দিলাম তাহলে একটা একটা করে উপরের দিকে উঠতেছে। তাহলে এটার শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে যদি আপনি থার্ড ব্র্যাকেটেরটা চাপেন তাহলে একটা করে উপরে উঠবে, আর বিপরীতটা যদি চাপেন তাহলে একটা করে নিচের দিকে যাবে, এটা হচ্ছে শর্টকাট। কিন্তু আপনি যদি একবারে উপরে উঠাতে চান, একবারে উপরে উঠাইতে যাচ্ছেন একেবারে সবার উপরে, তাহলে শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট বাটন একসাথে চেপে উপরের দিকে দিলাম, তাহলে এটা একবারে উপরে উঠে যাবে। তাহলে আমরা যদি একটা করে উপরে উঠাতে চাই তাহলে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট, আর যদি আপনি একবারে উঠাতে চান তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চাপলে আপনার একবারে উপরে উঠবে বা একবারে নিচের দিকে যাবে। এটা হচ্ছে লেয়ার উপরে নিচে নামানোর জন্য অ্যারেঞ্জের ক্ষেত্রে। এরপরে আসে আমি লেয়ারের ডিলিট করা। লেয়ার কিভাবে আমরা ডিলিট করতে পারি, আমার এখন লেয়ার নিচ্ছি, লেয়ার তো আমার ডিলিট করারও প্রয়োজন হতে পারে, লেয়ার কিন্তু আমার ডিলিট করারও প্রয়োজন হতে পারে। তাহলে লেয়ার কিভাবে ডিলিট করতে পারি, সিম্পল, আপনি যে লেয়ারকে ডিলিট করতে যাচ্ছেন, আমি রেড কালারকে ডিলিট করতে যাচ্ছি, এখানে ধরে ডিলিট বাটন প্রেস করলেই লেয়ার ডিলিট হয়ে যাবে। আপনি যে বাটনটা ডিলিট বাটন প্রেস করলেই লেয়ার ডিলিট হয়ে যাবে। এটা হলো এক নাম্বার উপায়। দুই নাম্বার উপায় হচ্ছে ঠিক এখানে দেখেন একটা ডাস্টবিনের আইকন, তাহলে এটাকে টেনে এনে যদি আপনি ডাস্টবিনের আইকনে ছেড়ে দেন তাহলে আমার লেয়ার ডিলিট হয়ে যাবে, এটা হচ্ছে 2 নাম্বার উপায়। আর 3 নাম্বার উপায়, লেয়ারকে যদি সিলেক্ট করে, যেহেতু লেয়ারের কাজ অপশন থেকে যদি করতে চান তাহলে লেয়ারে ক্লিক করলাম, এরপরে দেখেন লেখা আছে ডিলিট, তারপর হচ্ছে লেয়ার, এভাবেও লেয়ার ডিলিট করতে পারি।
আমি প্রত্যেকটারই প্রায় সকল উপায়গুলো দেখাচ্ছি। যতগুলো উপায় আছে যে শুধুমাত্র ডিলিট চাপলেন ডিলিট হয়ে গেল এমনটা না, যতগুলো উপায় আছে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি। তাহলে এক হচ্ছে ডিলিট বাটন চেপে, 2 নাম্বার টেনে যদি আমরা এই যে ডিলিট বাটনে ছেড়ে দিই সেক্ষেত্রে আপনার এটা ডিলিট হয়ে যাবে। 3 নাম্বার লেয়ার থেকে ডিলিটে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। 4 নাম্বার আপনাকে টেনে ছেড়ে দিতে হবে না, সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করে এভাবেও ডিলিট করতে পারবেন। তাহলে লেয়ার যখন প্রয়োজন হবে তখন আপনি নতুন লেয়ার নেবেন, যখন ডিলিট করার প্রয়োজন হবে আপনি তখন লেয়ার ডিলিট করে ফেলবেন। এরপরে আসি আমরা, মনে করেন আমরা এই রেড লেয়ারটা আমার এখন প্রয়োজন না, পরে একটু পরে আমার আবার প্রয়োজন আছে। ধরে নিলাম এই রেড লেয়ারটা আমার বর্তমানে প্রয়োজন নাই, কিন্তু একটু পরে সেটা আমার আবার প্রয়োজন আছে। তাহলে কি এটা আমরা এখন ডিলিট করে দিব? এখন আমার প্রয়োজন নেই, হ্যাঁ এটা আমরা হাইড করে ফেলবো, যেহেতু আমার একটু পরে আবার প্রয়োজন আছে কিন্তু আমার বর্তমান প্রয়োজন নেই। সেক্ষেত্রে লেয়ারকে আমরা হাইড করে ফেলবো। হাইড করব কিভাবে? ঠিক এখানে সামনের দিকে দেখেন একটা করে চোখের আইকন দেওয়া আছে। এই চোখের আইকন যখনই আপনি ক্লিক করবেন তখনই দেখেন এটা কিন্তু আমি রেড কালারটা আর দেখতে পাচ্ছি না, কিন্তু লেয়ার কিন্তু আমার ডিলিট হয়নি, এটা আমার এখনো আছে। আবার যখন এই চোখের আইকনে ক্লিক করব তখন আবার লেয়ার এটা আবার শো করাচ্ছে। ঠিক সিমিলার আমি যদি, হ্যাঁ বলেন। ওই যে কন্ট্রোল জেড চাপলে একবার ব্যাগ আসবে, আর কন্ট্রোল অল্টার জেড চাপলে বারবার প্রায় 50 বার ব্যাগ আনতে পারবেন ডিফল্ট ভাবে। যেমন আমি এটাকে এই যে ডিলিট করে দিলাম ইয়েলোটাকে, আমি যদি কন্ট্রোল জেড চাপি তাহলে এটা ব্যাক চলে আসলো। আর যদি আপনি কয়েক স্টেপ আগে ডিলিট করে ফেলেছেন তাহলে কন্ট্রোল অল্টার জেড চাপলে এটা ব্যাক আসবে। এটা হচ্ছে শর্টকাট। আর ভিতর থেকে করতে চাইলে এই যে এডিট লেখা আছে এই যে স্টেপ ব্যাকওয়ার্ড, এখান থেকে এটা ক্লিক করে করে আপনি ব্যাক যেতে পারবেন। তাহলে লেয়ার হাইড করার জন্য এখানে যখন আই বাটনে ক্লিক করব তখন আমার লেয়ার হাইড হয়ে যাবে এবং শো করাবে। তারপরে লেয়ারের অপশনে আসি। লেয়ার হচ্ছে ডুপ্লিকেট করা। লেয়ারকে কিভাবে ডুপ্লিকেট করা যেতে পারে বা লেয়ারকে কিভাবে কপি করা যেতে পারে। আচ্ছা এতক্ষণ পর্যন্ত যেটা বললাম লেয়ারের, এমন কেউ আছেন যে এতটুকু বুঝেননি লেয়ারের? আই থিঙ্ক সবার বোঝার কথা, লেয়ারটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ এটাই এই জন্য বললাম যারা নতুন আছেন বিশেষ করে। তাহলে এবার আসি লেয়ার ডুপ্লিকেট করা, কিভাবে লেয়ারকে আমরা ডুপ্লিকেট বা কপি করতে পারি। প্রথমত এখানে আসি, রেড কালারটাকে আমি যদি টেনে এখান থেকে এই লেয়ারে ছেড়ে দিই নিউ বাটনে, তাহলে এটা আমার একটা ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে এখানে লেয়ার 1 2, কিন্তু এখানে আবার শো করাচ্ছে একটা, কেন? আবার দেখাবেন একটু? হ্যাঁ আবার দেখাচ্ছি। তাহলে আমার বর্তমানে লেয়ার আছে লেয়ার 1 এ একটা রেড কালার, এটাকে টেনে আমি নিউ লেয়ারে ছেড়ে দিলাম, তাহলে এখানে আমার দুটো লেয়ার হয়ে গেছে। এর উপরেই কিন্তু আরেকটা আছে, এটাকে হ্যাঁ এটাই আর কি। তাহলে একটার উপর আরেকটা ওভারল্যাপিং হয়ে গেছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা এবার মুভ করি তাহলে দেখেন পিছন দিকে আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। তাহলে কোনো লেয়ারকে কপি করার জন্য টেনে এখানে ছেড়ে দিলে এটা কপি হবে আপনার। তাহলে এগুলো একটা অপশন। 2 নাম্বার অপশন, এবার ইয়েলোটাকে আমরা কপি করি। যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যে বাটন চাপেন তাহলেও আপনার কপি হবে। দেখেন এটাও একটা কপি হয়ে গেছে শর্টকাট, কন্ট্রোল জে চাপলেও লেয়ার আপনার কপি হবে। 3 নাম্বার অপশন, যেমন লেয়ার 3 কে আমি সিলেক্ট করলাম, তারপরে উপর থেকে হচ্ছে লেয়ার থেকে হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। তাহলে এই লেয়ারটাও আমার বলতেছে ডুপ্লিকেট লেয়ারের নাম কি দিবেন, আমি এটাই যাচ্ছি ওকে করলাম, তো এটা আমার আরেকটা কপি হয়ে গেল। এভাবে লেয়ারকে আমরা ডুপ্লিকেট করতে পারি। লেয়ারকে যখন আমাদের কপি করার প্রয়োজন হবে বা ডুপ্লিকেট করার প্রয়োজন হবে এভাবে ডুপ্লিকেট করতে পারি। এক টেনে ছেড়ে দিয়ে শর্টকাট হচ্ছে কন্ট্রোল। টেস্ট করা যায় কি স্যার? হ্যাঁ কপি পেস্টও করা যায়, কপি পেস্টও করতে পারবেন। তারপর হচ্ছে আরো একটা উপায় বলি। 3 নাম্বার, আমি চাচ্ছি এই ইয়েলোটাকে ডিলিট করব, তাহলে এই লেয়ারটা কপি করব। এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে এইভাবে বাইরে টানেন দেখেন আরেকটা কপি বের হয়ে গেছে। এটাকে কপি করতে যাচ্ছি, এই লেয়ারকে সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে আরেকটা টানলাম, তো এটা আরেকটা কপি হয়ে গেছে। তাহলে কপির স্টাইল কয়টা বললাম আপাতত? 4টা। যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে আপনি কপি করতে পারেন। আচ্ছা এরপরে আসি অ্যালাইন, আর আসবো কি আসবো না, আর এবার আসি গ্রুপ লেয়ার। এটাও দিয়ে আজকে আমাদের লেয়ারের কাজ শেষ করব, তারপর আপনাদের হোমওয়ার্কের ক্ষেত্রে চলে আসবো। লেয়ার হচ্ছে গ্রুপ করা।
লেয়ার কেন গ্রুপ করা হয়? দেখেন এখানে কিন্তু ধীরে ধীরে আমাদের অনেকগুলো লেয়ার হয়ে গেছে, এখানে যেমন একটা দুটা অনেকগুলো লেয়ার হয়ে গেছে। এখন কাজ করতে করতে এমনও হয় 200 300 1000 লেয়ারও কিন্তু হয়ে যায়, 200 300 1000 লেয়ারও হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন তো এখানে কতগুলো লেয়ার হবে, তখন লেয়ার গুলো খুঁজে বের করা অনেক ঝামেলাপূর্ণ। এই জন্য কাজের সুবিধার্থে লেয়ার গুলোকে গ্রুপ তৈরি করা হয়, কাজের সুবিধার্থে লেয়ার গুলোকে গ্রুপ তৈরি করা হয় থাকে। যেমন আমি চাচ্ছি যে এই রেড কালারের দুটো লেয়ার একটা গ্রুপ হবে, তাহলে এটা একটা রেড কালার, এটা একটা রেড কালার, এই লেয়ার দুটো গ্রুপ তৈরি হবে। তাহলে লেয়ার দুটোকে আমরা সিলেক্ট করব, কিভাবে সিলেক্ট করব? আপনি শিফট বাটন টিপে। না, শিফট হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য, কন্ট্রোল বাটন চেপে, এই যেমন এখানে ক্লিক করলাম, আবার কন্ট্রোল বাটন চেপে এখানে ক্লিক করলাম, তাহলে দুটো লেয়ার আমার সিলেক্ট হয়ে গেছে। এটা লেয়ার আর এই দুটাকে আমি সিলেক্ট করে যদি কন্ট্রোল জি চাপি, জিতে হচ্ছে গ্রুপ, সহজ স্মরণ রাখার জন্য জিতে হচ্ছে গ্রুপ, কন্ট্রোল জি চাপলে এটা আমার গ্রুপ হয়ে গেল। এখান দেখুন লেখা আছে গ্রুপ 1, এই লেয়ারটাকে যদি আমি মুভ করাই তাহলে দেখেন একসঙ্গে দুটাই রেড কালার মুভ হচ্ছে, এটা হচ্ছে আমার গ্রুপ তৈরি হয়ে গেছে। সিমিলার আমি যদি এই তিনটা ইয়েলো কালারকে একসঙ্গে সিলেক্ট করতে চাই, একসাথে সিলেক্ট করতে যাচ্ছি, আপনি যদি একটা একটা করে সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল চেপে, আর যদি তিনটাকে একসাথে সিলেক্ট, হ্যাঁ বলেন। গ্রুপে তো দুইটা দুইটা আছে, আর যদি করা যায় গ্রুপের ভিতরে করা যাবে। হ্যাঁ, গ্রুপের ভিতরে সিলেক্ট করা যাবে। জি ভাই, আমি ওটাতে আসতেছি। তো এই তিনটাকে আমি একসাথে মিউট করে নেন। এখন এই তিনটাকে যদি আপনি একসাথে সিলেক্ট করতে চান, এখান থেকে এখানে শিফট চেপে ক্লিক করতে হবে, তাহলে সে একসাথে সবগুলোকে করবে। যদি আপনি একটা করে করতে চান তাহলে কন্ট্রোল চেপে চেপে এভাবে ক্লিক করতে হবে। আর যদি যেমন এতগুলো আপনি একসাথে সিলেক্ট করতে চান, নিচেরটাকে নিলাম শিফট বাটন চেপে উপরেরটাকে, তাহলে সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। তাহলে আমি চাচ্ছি ইয়েলোটাকে একটা গ্রুপ করব, এই তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা যাবে। কিন্তু এবার আমি কন্ট্রোল জি দিয়ে করতেছি না, এটাকে টেনে দেখেন এখানে একটা ফোল্ডারের আইকন, টেনে যদি এটার উপর ছেড়ে দিই তাহলে দেখেন আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেছে। তাহলে আমরা কন্ট্রোল জি দিয়েও করতে পারি, টেনে এখানে ছেড়ে দিলেও আপনার গ্রুপ হবে। আরেকভাবে গ্রুপ করি, তিনটাকে সিলেক্ট করলাম, আর যেহেতু লেয়ারের কাজ, উপর থেকে লেয়ার, লেয়ার থেকে কোথায় গ্রুপ আছে খুঁজে বের করে এই লেখা আছে গ্রুপ লেয়ার, ক্লিক করলে এটা আমার গ্রুপ হয়ে গেল। তাহলে রেড কালারের একটা গ্রুপ, তারপর হচ্ছে ব্লু কালারের একটা, ইয়েলো কালারের একটা গ্রুপ, এবং হচ্ছে ব্লু কালারের একটা গ্রুপ, তাহলে লেয়ার কিন্তু আমাদের কমে আসছে। যেমন ভাই একটু আগে বললো যে গ্রুপ ছাড়াও আমরা কিভাবে এটাকে মুভ করতে পারি। এটা আমার ইয়েলো কালারটা দেখেন, বর্তমানে আমার ইয়েলো কালার কোথায় আছে, গ্রুপ 2 তে। এই ইয়েলো কালার থেকে আমি চাচ্ছি যে শুধুমাত্র এই বৃত্তটাকে সরাবো। আমরা কি এখন আনগ্রুপ করব? আনগ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি। আপনি যদি আনগ্রুপ করতে চান, কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ করার জন্য কিন্তু আমি আনগ্রুপ ছাড়াও মুভ করতে পারবো। দেখেন এখানে একটা তীর আইকন চলে আসছে, যখন এখানে ক্লিক করব এখন দেখেন লেয়ারগুলো আমাকে আবার শো করাচ্ছে। তাহলে আমি যদি এটা মুভ করতে চাই তাহলে এই যেটা এখন আমি এখান থেকে মুভ করতে পারতেছি, যেটা মুভ করতে যাচ্ছেন এটা মুভ করতে পারবেন। আর যখন আমি গ্রুপকে ধরে মুভ করব তখন ওভারঅল মুভ হবে। আর আনগ্রুপ করার শর্টকাট কি বললাম তাহলে? যদি আমরা আনগ্রুপ করতে চাই, কন্ট্রোল শিফট জি একসঙ্গে চেপে ধরে আনগ্রুপ। আর এটাও আপনি আনগ্রুপ করতে চাইলে ভিতর থেকে এখানে ক্লিক করে, যেহেতু লেয়ারের কাজ, লেয়ার থেকে যে কোনোখানে এই যে আনগ্রুপ লেয়ার, এখানে ক্লিক করলে এটা আনগ্রুপ হয়ে যাবে। এই হচ্ছে লেয়ারের বেসিক কাজ। এতটুকু বুঝলেই তার মানে আপনি লেয়ার বুঝে গেছেন। তো আমি হোমওয়ার্কে চলে আসতেছি, আপনাদের পরের ক্লাসে যেটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, লেয়ার গ্রুপ করতে হলে কন্ট্রোল জি, এটা হচ্ছে শর্টকাট। এছাড়াও আরো দুটো উপায় দেখাইছি, ভিডিওতে একটু রিপিট করে নেবেন, আপনি না বুঝলে পরের ক্লাসে অবশ্যই আসবে। এবার আসি আপনাদের হোমওয়ার্ক কি থাকতেছে। স্ক্রিন তো শেয়ার করা আছে, আমি গুগলে এখানে সার্চ করতেছি হোম, HOME, এখানে গুগলে সার্চ করলাম হোম লিখে। সার্চ করার পর এখানে আমি ইমেজে চলে আসতেছি, ইমেজে আসার পর এখান থেকে টুলসে আসলাম, তারপরে দেখেন এখানে লেখা আছে টাইপ, টাইপ থেকে চলে আসলাম গ্রুপ আনগ্রুপ করতে, গ্রুপ আনগ্রুপ করতে। কি অসুবিধা হচ্ছে আপনার? কন্ট্রোল শিফট জি। এই যে ভাই যেটা বললো কন্ট্রোল শিফট জি চেপে আনগ্রুপ করতে পারেন। আচ্ছা, হোমওয়ার্কের ক্ষেত্রে আসি, তারপরে আমরা এটা বলবো। তারপরে হোম আসলাম, হোম থেকে এখানে টুলস থেকে টাইপ থেকে ক্লিপ আর্ট। এবার দেখেন কিছু বাড়ি ঘরের ছবি চলে আসছে।
তো এখানে একটা সহজ বাড়ির ছবি দেওয়া আছে। এই বাড়িটা আমরা আজকে যে যে টুলগুলো শিখলাম, লেয়ার বেস কি এই বাড়িটা তৈরি করতে পারবো যে কালার অ্যাপ্লাই করে করে? জি ওকে, ঠিক আছে। তাহলে ঠিক সিমিলার গুগল থেকে যেটা হ্যাঁ কঠিন বাড়ি মনে হচ্ছে আপনার, যেমন হতে পারে এই যে এটা অনেক কিছু আছে, এটা অনেক বেশি এলিমেন্ট আছে, যেহেতু আমাদের অন্যান্য টুলগুলো ব্যবহার করতে হবে, এগুলো আপনার যদি মনে হয় যারা পূর্বে থেকে জানেন তারা যদি করতে চান করতে পারেন, কিন্তু যারা একেবারে নতুন আছে আপনারা এই ধরনের, যেমন এই বাড়িটা দেখেন সহজ একটা বাড়ি, এই ধরনের বাড়িগুলো আপনি কপি করবেন। টোটাল হচ্ছে 5টা। তাহলে এ ধরনের টোটাল বাড়িগুলো কপি করা থাকবে, কপি করা হোমওয়ার্ক থাকতেছে আপনার 5টা। আর যদি কেউ ইউনিক বাড়ি তৈরি করতে পারেন তাকে আরো কংগ্রাচুলেশন, যে যারা ইউনিক তৈরি করতে পারবেন, যে আপনি আপনার নিজের আইডিয়া দিয়ে তৈরি করবেন, যারা আপনারা আপনাদের নিজের আইডিয়া দিয়ে তৈরি করতে যাচ্ছেন তারা আরো ভালো। নিজের আইডি দিয়ে বানানো যায়। হ্যাঁ, যারা নিজের আইডিয়া দিয়ে করতে পারবেন আরো ভালো। যাদের আইডিয়া আসতেছে না তারা এখান থেকে বাড়ির ছবি দেখে দেখে কপি করতে পারেন। তো আমি একটার ক্ষেত্রে হেল্প করতেছি আপনাদের, যেমন এটার ক্ষেত্রে একটু হেল্প করি যে কিভাবে তৈরি করা যেতে পারে। বা তাহলে এটাকে আমি ধরলাম রাইট বাটন, এখান থেকে সেভ অ্যাজ থেকে ডেস্কটপ দিয়ে এটা কপি করে নিলাম। ওকে, আমি এটা ইমেজটাকে সেভ করে ফেললাম। আর নতুন একটা পেজ নিয়ে নিই, ফাইল নিউ একটা পেজ জাস্ট নিয়ে নিচ্ছি। ভালোভাবে সহজ করার জন্য দেখে দেখে যদি ওই ইমেজটা করতে চান তাহলে ফাইল থেকে হচ্ছে প্লেস এমবেড, এখানে ক্লিক করবেন। ডিটেলসে আমরা আসবো, তবে আপাতত এতটুকু করতে হবে। প্লেস এমবেডেড এখানে ক্লিক করে আমাদের যে ঘরের ছবি ছিল সেটাকে এখানে নিয়ে আসবো। এই যে ঘরের ছবিটাকে এখানে প্লেস করে নিয়ে আসলাম। এটা আমি চাইলে দেখেন, যখন আপনি এভাবে ছবিটা নিয়ে আসবেন এখানে কিন্তু দেখেন কর্নার বেস চলে আসছে। ঠিক এটাও যদি বড় ছোট করতে চান এই কোণ থেকে শিফট বাটন চেপে এটাকে আপনি বড় করতে পারবেন। কর্নারে দেখেন ঠিক এই কোণে দেখেন তীর বাটন আছে, শিফট বাটন চেপে এটাকে আমরা বড় কিংবা ছোট করতে পারি। এটাকে আমি আপাতত একটু বড় করে নিলাম, বড় করলাম। দেখেন এটা কিন্তু অটোমেটিক একটা লেয়ার তৈরি হয়ে গেছে, ইমেজের অটোমেটিক একটা লেয়ার তৈরি হয়ে গেছে। মুভ টুল দিয়ে যেখানে ইচ্ছা আমরা এটাকে মুভ করতে পারতেছি, মুভ করলাম। এরপর আমি যাচ্ছি যে বাড়ির ছাদ বানাবো, প্রত্যেকটা লেয়ার বেস কাজগুলো করতে হবে। এটাকে আমি একটা নতুন একটা লেয়ার তৈরি করলাম, এটা হচ্ছে লেয়ার 1। আর এখান থেকে দেখেন বাড়ির ছাদটা আমার কিন্তু কর্নার বেস, এটা হচ্ছে আমার কর্নার বেস। তাহলে এখান থেকে আমি পলিগনাল ল্যাসো টুল নিলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক দিয়ে ঘরের চিহ্নি সহ ক্লিক দিয়ে দিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি। আপনার যদি মনে হয় যে অন্য টুলগুলো দিয়ে ভালো হবে ওটা দিয়ে করেন, যেহেতু আমি যতটুকু আমি জানি অন্য টুল দিয়ে নিচের কিছু টুল আছে যেগুলো দিয়ে আমরা অনেক সুন্দরভাবে করতে পারবো, কিন্তু যেহেতু আমরা ওই টুলগুলোতে যাইনি এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে ক্লিক করে করে এই যে বাড়ির ছাদটা নিয়ে নিলাম। আমি চাচ্ছি যে বাড়ির ছাদের রং হবে লাল, এখান থেকে আমি রেড কালার নিলাম। এই নতুন লেয়ারে অল্টার চেপে ব্যাক, তো আমার বাড়ির ছাদ চলে আসছে। এবার নিচের দিকে বাড়ির যে বডি আছে সেটা, তো সিম্পল ভাবে নতুন আরেকটা লেয়ার নিলাম। এখান থেকে আমি পলিগনাল টুল দিয়েই করা যেতে পারে। এখানে একটা ক্লিক, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। বাড়ির কালার চাচ্ছি যে ইয়েলো কালার হবে, তো এখান থেকে আমি ইয়েলো কালার নিচ্ছি, এখান থেকে ইয়েলো কালার। এবার অল্টার চেপে ব্যাক, আচ্ছা কন্ট্রোল চেপে ব্যাক। তো দেখেন যে এখানে বাড়ির ছাদটা ঠিক নেই, তাহলে এটা কি করা যেতে পারে ঠিকঠাক করার জন্য? আমি যদি ছাদটাকে উপরের দিকে উঠাই দিই লেয়ারকে, তাহলে এবার দেখেন এবার কি ঠিক আছে? এবার কিন্তু ঠিক আছে। ঠিক এখন আপনি দরজা তৈরি করতে যাচ্ছেন, দরজার জন্য আবার নতুন একটা লেয়ার। আর এখান থেকে এবার পলিগন না দিয়ে আমরা রেক্টেঙ্গুলার নিই। ঠিক এখান থেকে আমি রেক্টেঙ্গুলার নিলাম। এই রেক্টেঙ্গুলার দিয়ে দরজার কালার আমি রাখতে যাচ্ছি অন্য যে কোনো একটা রেড কালারই রাখি, অল্টার চেপে ব্যাক। তো আমার দরজাও তৈরি হয়ে গেল। এখন যদি মনে হয় আপনি একটা সাইডে জানালা রাখতে যাচ্ছেন, তো জানালার জন্য রাউন্ড বা যেরকম জানালা রাখতে চাই রাউন্ড জানালা রাখতে যাচ্ছি, নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে শিফট চেপে আরেকটা ঘর দিয়ে দিলাম এখানে। তো এটাও আমি অল্টার চেপে ব্যাক, তাহলে আমার ঘরের জানালা সহ পুরো ওভারঅল ঘর তৈরি হয়ে গেছে। আর আগের ঘরটাকে ডিলিট, তাহলে এটা আমি প্রত্যেকটা লেয়ার বেস কাজগুলো করবেন। তাহলে এখানে হচ্ছে লেয়ার 1 এ আমার বাড়ির ছাদ, তারপরে এখানে হচ্ছে আমার বডি, তারপরে দরজার জন্য একটা লেয়ার। এভাবে এটাও আপনারা স্ক্রিনশট দিয়েই হোমওয়ার্কটা দিবেন। আর
এটা যদি আপাতত সেভ করে রাখতে চান, সেভ সম্পর্কে ডিটেইলসে একটা ক্লাস আছে, তাহলে ফাইল, এই যে এখান থেকে সেভ, এবং হচ্ছে ডেস্কটপ দিয়ে আপনি সরাসরি সেভ করেন। এটা হচ্ছে আপাতত। যদি সরাসরি সেভ করতে চান এখান থেকে সরাসরি সেভ করা যেতে পারে। আর প্রত্যেকটা কাজই আপনারা লেয়ার বেস করবেন, প্রত্যেকটা কাজই লেয়ার বেস করা যেতে পারে। তাহলে এই ধরনের হোমওয়ার্ক থাকতেছে আপনাদের 5টা ইমেজ, টোটাল 5টা, যেহেতু আমাদের আরো প্রায় 2 দিন বন্ধ থাকতেছে, শুক্রবারও বন্ধ থাকতেছে, শনিবারও বন্ধ থাকতেছে। আর কাজগুলো আপনারা একসাথে পোস্ট করবেন, কাজগুলো একসাথে পোস্ট করবেন। কিভাবে? যেমন একটা একটা করে ইমেজ পোস্ট করলেন এমনটা কিন্তু না, আপনার 5টা কাজ এখানে ফটো এন্ড ভিডিও থেকে একসঙ্গে 5টা ইমেজই এইভাবে সিলেক্ট করে পোস্ট করবেন, যে একটা একটা করে পোস্ট করার দরকার নেই, একসাথেই 5টা পোস্ট করবেন। ওকে, ঠিক আছে, আমরা তাহলে মনে হয় আজকের ক্লাস শেষ করতে পারি, যদি কারো কোনো প্রশ্ন না থাকে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, একটু ওয়েট করেন। আচ্ছা, এখনো লিভ নিয়েন না, আর একটু কাজ বাকি আছে। আচ্ছা, আপনাদের হয়তো আমি বলছিলাম যে যারা যারা কালকের ক্লাসের শেষে অনেকেই ছিলেন না, আপনাদের আমি বলছিলাম যে আপনাদের এক্সট্রা একটা ক্লাস হবে ডিজিটাল মার্কেটিং এর, এটা যে কোনো সময় শুরু হতে পারে। যারা যারা শুনেননি তাদের জন্য এটা আবার বলা, রিপিট করা, যে যখন এটা শুরু হবে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে বাই দিক থেকে জানিয়ে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক গ্রুপে উভয় জায়গায় মেসেজ দিয়ে দিব। এটা আর এটা থাকতে হোমওয়ার্ক। তো ঠিক আছে, এখন যারা লিভ নিতে যাচ্ছেন লিভ নিতে পারেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি ভিডিওটা এখনই আপলোড করে দিয়ে দিচ্ছি।